ক্লিয়ার। ওকে 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 নমস্কার, জয় আরসিএম। আজকে ভীষণ এক্সাইটেড আছি, কারণ টিম নৈহাটি ইউনিট যে মিশন নিয়ে আজকের এই প্রোগ্রাম মিশন রয়্যালটি, এবং এই মিশন রয়্যালটি প্রোগ্রামের মাধ্যমে টিম ইউনিটের নৈহাটি ইউনিটের এমনই দাবি, এমনই ডিমান্ড, এমনই উদ্দেশ্য এবং এমন ভাবে প্রোগ্রামকে ডিজাইন করা হচ্ছে কি যে যারা যে সমস্ত ডিস্ট্রিবিউটর, যে সমস্ত ডাইরেক্ট সেলার লিডাররা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এবং এই প্রোগ্রামের মাধ্যমে যে সমস্ত শেখার জিনিসগুলো আমরা শিখবার সুযোগ পাবো এবং শিখবো, এবং সেগুলোকে ফিল্ডে আমরা নলেজ নেব, সেই নলেজকে আমরা প্র্যাকটিক্যালি আমরা ফিল্ডে সেই কাজগুলো করব, এবং করলে পরে যে রেজাল্ট আসবে তাতে এই গ্যারান্টি আছে কি আগামী 1 বছরের মধ্যে, অর্থাৎ আগামী 52 সপ্তাহের মধ্যে, 52 উইকস এর মধ্যে ইউ আর আ রয়্যালটি অ্যাচিভার, আপনি একজন রয়্যালটি অ্যাচিভার হবেন। এবং যে স্বপ্ন নিয়ে একজন আরসিএম ডিস্ট্রিবিউটর তার জীবন স্টার্ট করে যে সে একদিন রয়্যালটি অ্যাচিভার হবে, একদিন বিরাট বড় স্টেজ তার জন্য থাকবে, এবং অনেক ফুলমালা, অনেক মান সম্মান, অনেক বড় সিকিউরিটি, অনেক বড় রোজগার, সুন্দর লাইফস্টাইল, এবং তার কাছ থেকেও অনেক মানুষ তাকে দেখে জীবনে পথ চলতে শুরু করবে, তাকে একজন আইডিয়াল পার্সোনালিটি হিসাবে, একজন আইডিয়াল ব্যক্তি হিসাবে তাকে জীবনে গ্রহণ করবে। যে স্বপ্ন নিয়ে মানুষ শুরু করে, কারণ রয়্যালটি হচ্ছে রয়্যাল ইনকাম। আর রয়্যাল ইনকাম আমরা জানি যে 3 ধরনের মানুষ পেয়ে থাকেন। যাদের ঈশ্বর অনেক মেধা দিয়েছেন, যারা তাদের মেধার বলে একদিন অনেক পড়াশোনা করে একজন বিজ্ঞানী হয়ে যান এবং নতুন কিছু আবিষ্কার করেন। তারা আবিষ্কার একবার করেন ঠিকই, কিন্তু তাদের সেই আবিষ্কারের যে সামগ্রী, যে উপাদান, যে টেকনোলজি, সেগুলো যখনই আমরা কোনো কেউ সেই আবিষ্কারের কোনো কিছুকে পারচেস করি, উনি কিন্তু সেখান থেকে রয়্যালটি ইনকাম পেয়ে থাকেন। আমরা জানি যে সবাইকে ঈশ্বর এত মেধা দেননি, কিন্তু কোনো এরকম মানুষ আছেন যাদেরকে অনেক বড় ভাবনা দিয়েছেন। তারা সেই ভাবনা, তাদের চিন্তা ভাবনাকে লেখার মাধ্যমে প্রকাশ করে অনেক বই লিখেছেন, অনেক উপন্যাস লিখেছেন, অনেক সাহিত্য লিখেছেন, এবং সেই সমস্ত লেখক যারা আছেন তারা কিন্তু রয়্যালটি পেয়ে থাকেন। এবং এমন কেউ আছেন যারা হয়তো খুব সুন্দর গানের গলা আছে, খুব সুন্দর সুর আছে, তাল আছে, এবং তিনি একদিন অনেক বড় সিঙ্গার হন, প্লেব্যাক সিঙ্গার হন, এবং তার গান রেকর্ডিং হয়, এবং সেই রেকর্ডিং গান, ক্যাসেট, সিডি বা আমরা যখন ইন্টারনেট থেকে ডাউনলোড করি, আমরা জানি তিনি রয়্যালটি পান। তো এই 3 ধরনের মানুষরা রয়্যালটি পান বা পেতেন এতদিন পর্যন্ত। আম আদমি, সাধারণ মানুষ, যাদের হয়তো ঈশ্বরের দোয়া এত মেধা নেই, যাদের হয়তো এত সুন্দর গানের গলা নেই, যাদের হয়তো এত ভাবনা নেই, এবং ভাবনাকে বহিঃপ্রকাশ করার বা ভাবনাকে প্রকাশ করার এবং সেটাকে লেখার মাধ্যমে রূপ দেওয়ার সেই রকম ক্ষমতা নেই, এরকম আম আদমি, একদম সাধারণ মানুষকে অসাধারণ করার জন্য, একরকম সাধারণ মানুষকে রোডপতিকে ক্রোড়পতি করার জন্য 2000 সালের আগস্ট মাসে আমাদের শ্রী তিলক চন্দ্র ছাবরাজি, আমাদের এই কোম্পানির ফাউন্ডার, তিনি এমন একটা প্রোগ্রাম ডিজাইন, এমন একটা প্ল্যান ডিজাইন করেছেন যার মাধ্যমে একজন আম আদমি খাস হতে পারে, যার মাধ্যমে একজন রোডপতি ক্রোড়পতি হতে পারে। এবং সেই রিয়েল ক্রোড়পতি মিশনে আজকের সেই ভাবি রয়্যালটি অ্যাচিভার যারা আগামী 1 বছর বাদে রয়্যালটি অ্যাচিভ করবেন, তাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। এবং এটাই বলবো কি, জয় আরসিএম, মেরা চার্জ নিউটি চার্জ। আজকের এই শানদার জানদার জবরদস্ত প্রোগ্রামে আপনাদের সবাইকে নৈহাটি ইউনিটের পক্ষ থেকে আমরা স্বাগত করছি, আমরা ওয়েলকাম জানাচ্ছি, এবং এটাই আশা রাখবো যে এই প্রোগ্রামের যে ডিসিপ্লিন, এই প্রোগ্রামের যে শৃঙ্খলা, এই প্রোগ্রামের যে নিয়ম কানুন, অর্থাৎ প্রপার ড্রেস কোড মেনটেন করা, সঠিক সময় মিটিং এ আসা, ডায়েরি পেন সঙ্গে রাখা, যে সমস্ত
আমরা এখানে হাতে কলমে বা যে সমস্ত জিনিসগুলো আমরা এখানে থিওরিক্যাল যেগুলো শিখবো সেগুলো আমাদের যে ফিল্ড, আমাদের যে টিম আছে সেখানে আমরা সম্পূর্ণভাবে প্রয়োগ করব এবং প্রয়োগ করে আগামী 1 বছরের মধ্যে আমরা সবাই এখান থেকে রয়্যালটির মতন বড় পিন আমরা এখান থেকে হাসিল করব এবং ধীরে ধীরে আমাদের জীবনের যে সমস্ত স্বপ্ন আছে সেই স্বপ্নকে আপনি আমি আমরা সকলে পূরণ করব। তো এই কথার মধ্যে দিয়ে আজকের প্রথম মিটিং, এই প্রথম মিটিং এ আমার ছোট্ট পরিচয়, মাইসেলফ দীপঙ্কর সাহা, নদিয়া জেলার কল্যাণী থেকে বিলং করি। এই সিস্টেমের একজন স্টুডেন্ট, সবসময় স্টুডেন্ট হওয়ার চেষ্টা করছি এবং সব থেকে ভালো স্টুডেন্ট হতে চাই, কারণ ভালো স্টুডেন্ট হলে ভালো টিচার হওয়া যাবে, ভালো ডুপ্লিকেশন করা যাবে, এটাই লক্ষ্য। এবং এই বিজনেসে যারা আমার গ্রেট গ্রেট লিডার আছেন, আমার আপলাইন আছেন, আমার গুরুরা আছেন, আমার মেন্টাররা আছেন, যারা আমার পথপ্রদর্শক, যাদেরকে সবসময় ফলো করি, যাদের পরামর্শ নিয়ে চলি, যাদের কথাকে 100% মেনে চলার চেষ্টা করি, সেই রকম গ্রেট লিডার আমাদের মধ্যে উপস্থিত আছেন। মাই গ্রেট আপলাইন মিস্টার তপনশীল। আমি চাইবো যে যেখানে আছেন তার জায়গা থেকে একবার বিগ ক্লিপিংস, মিস্টার নীলকমল ঘোষ, এমরাল্ড অ্যাচিভার মিস্টার কমল কৃষ্ণ দে সরকার, একজন ভীষণ ভীষণ ডাইনামিক লিডার উপস্থিত আছেন, মিস্টার শম্ভু দাস, গুরুর গুরু মহাগুরু, এবং সঙ্গে অনেক টেকনিক্যাল অ্যাচিভার আছেন আছেন মিস্টার নারায়ণ মন্ডল, আমার খুব ভালো বন্ধু, মিস্টার বিনিময় সাহা আছেন, মিস্টার স্বপন দাস আছেন, এবং বাকি আরো সবাই আছে। আমি সবার কথা বলছি না কারণ আমাদের সংক্ষিপ্ত সময়, এবং এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আজকের আমরা অনেক কিছু নতুন করে জানবো, বুঝবো। তো আজকে প্রথমে আমি যাকে ইনভাইট করব, তিনি আর কেউ নন, তিনি এমন একজন মানুষ, যখনই আপনি কোনো কারণে, কারণ আমি দেখুন একটা কথা আপনাদেরকে আজকে বলতে পারি, যে আমরা যখনই মিটিং এ আসি, যখনই আমরা কোনো সেমিনারে আসি, সেই সেমিনারে কিংবা মিটিং এর মাধ্যমে আমরা খুব এক্সাইটেড হয়ে যাই, আমরা ভীষণ এক্সাইটমেন্ট প্রকাশ করি এবং এইটাই মনে মনে ভাবি কি যে এখনই গিয়ে ফাটিয়ে ফেলবো, এখনই গিয়ে আগামী 3 মাস 6 মাসের মধ্যে রয়্যালটি অ্যাচিভ করে নেব, এখনই আমি ডায়মন্ড ক্লাব, স্টার ডায়মন্ড ক্লাব করে ফেলবো। কিন্তু যখন বাস্তবের মাটিতে আসে তখন উল্টো হয়, কারণ বাস্তবের মাটিতে এমন অনেক রায়চাঁদ থাকে, বাস্তবের মাটিতে এমন অনেক রায়চাঁদ থাকে যাদের কোনো কিছু অভিজ্ঞতা নেই কিন্তু রায় যারা অনেক বেশি বড় বড় দিতে জানেন। ঠিক একইভাবে বাস্তবের মাটিতে এইরকম অনেক মানুষ থাকেন যারা অ্যাকচুয়ালি পিন হাতে রাখেন, পিন হাতে রাখেন। আপনার কি করেন না, আপনি যে এক্সাইটমেন্ট, যে মোটিভেশন, যে এডুকেশন নিয়ে এসছেন, তার যে হাওয়া, সে হাওয়া বের করে দেয় এবং আপনি নেগেটিভ হয়ে যান। যখনই এরকম নেগেটিভ হয়ে যান বা নেগেটিভ হয়ে যাবেন বা নেগেটিভ হবেন, ফিল্ডে কাজ করলে নেগেটিভিটি আসবেই, তখনই যার কথা মনে পড়বে সর্ব আগে, সর্বপ্রথম, তিনি আর কেউ নন, আমার গ্রেট লিডার, গ্রেট আপলাইন মিস্টার কমল কৃষ্ণ দে সরকার, যার কাছে পজিটিভিটির ভান্ডার আছে, যিনি সমস্ত নেগেটিভকে নিজের কাছে নিয়ে নেন এবং পজিটিভ বার্তা দিয়ে, পজিটিভ মেসেজ দিয়ে আমাদেরকে সমৃদ্ধশালী করেন। আমি আপনাদের জবরদস্ত ক্ল্যাপিং এর মাধ্যমে ইনভাইট করব গ্রেট আপলাইন, গ্রেট গুরু নৈহাটি থেকে মিস্টার কমল কৃষ্ণ দে সরকারকে। স্যার প্লিজ কাম অন দ্য স্ক্রিন স্যার। হ্যাঁ, নমস্কার, साउंड যাচ্ছে? यस यस ওকে, मैं तैयार हूँ। হ্যাঁ, রয়্যালটির জন্য আমরা তৈরি, তাই তো? শুরুতেই আমরা শুনলাম উজ্জ্বল পাটনির একটি গান, বুদ্ধস্ব গান, मैं तैयार हूँ। আজকে আমরা তৈরি হব 1 বছরের মধ্যে রয়্যালটির জন্য। ইয়েস, তো সময় নষ্ট একদম করব না। শুরুতে অনেকটা সময় এগিয়ে গেছি, আমরা একদম পারফেক্ট টাইমে আমরা আমাদের কাজগুলো করব। যদি আমরা আমাদের জীবনের সবকিছুকে পারফেক্ট করতে পারি তবে আমরা রেজাল্ট পাবো। আমি সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাব, স্ক্রিন শেয়ারের মাধ্যম দিয়ে আপনাদেরকে কিছু আমি দেখাবো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? यस, দেখা যাচ্ছে। তো মিশন রয়্যালটি 2021 ওয়েলকাম সবাইকে।
আমি কমল কৃষ্ণ দে সরকার আমার তরফ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা আজকে প্রথম শুরু করতে চলেছি আমাদের দুর্ধর্ষ একটি 1 বছরের ট্রেনিং প্রোগ্রাম। যে ট্রেনিং প্রোগ্রাম শুরুয়াত আজকে হচ্ছে। আপনারা সবাই ডায়েরি পেন নিয়ে রেডি হন। আপনারা সবাই এই প্রোগ্রামকে খুব মনোযোগ সহকারে শোনার জন্য তৈরি হন। মাথায় রাখবেন, जो सीखता है वही जीतता है। তা আমরা সবাই জিততে চাই, মানে সফল হতে চাই। তবে সফল হতে গেলে কি করতে হবে? কতগুলো পারফেক্ট কাজ করতে হবে। কি না, রাইট নলেজ। রাইট নলেজ ছাড়া আপনি কখনো সফল হতে পারবেন না। আর তার সঙ্গে কি দরকার? তার সঙ্গে দরকার রাইট অ্যাকশন উইথ প্র্যাকটিস। বিনা প্র্যাকটিসে রাইট অ্যাকশন কখনো হতে পারে না। দেন আপনি রেজাল্ট পাবেন, মানে সাকসেস পাবেন। এবার মাথায় রাখতে হবে এই সাকসেসের জন্য আপনার রাইট অ্যাকশন, রাইট নলেজ এর জন্য কমসে কম 2 ঘন্টা ব্যয় করতে হবে। আর রাইট অ্যাকশন উইথ প্র্যাকটিস 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, সে আপনার সময় অনুযায়ী, কাজ অনুযায়ী আপনাকে এটা ব্যয় করতে হবে। আমরা সবাই জানি যে সফল হতে গেলে আমাদের গলার নিচের অংশ নয়, গলার উপরের অংশ অর্থাৎ মস্তিষ্ক, তার মাধ্যমে সফল হতে পারি, অর্থাৎ স্মার্ট ওয়ার্কের প্রয়োজন আছে। আমরা আমাদের খিদে মেটানোর জন্য দিনে 4 থেকে 5 বার খেয়ে থাকি। আর 4 থেকে 5 বার যখন খাবার খাই তার জন্য কমসে কম 2 ঘন্টা ব্যয় করে থাকি। যদি আপনি আপনার শরীরকে পরিচালনার জন্য 2 ঘন্টা আপনি ব্যয় করে থাকেন, তবে আপনি মাথায় রাখুন আপনাকে নলেজের জন্য, আপনার মস্তিষ্কের খাদ্যের জন্য কমপক্ষে 2 ঘন্টা ব্যয় করতে হবে। আর এই 2 ঘন্টাকে আপনি কিভাবে ভাগ করবেন? একটি কনসিয়াস মাইন্ডের জন্য 1.5 ঘন্টা আপনাকে সময় ব্যয় করতে হবে। আর সাবকনসিয়াস মাইন্ডের জন্য আপনাকে 30 মিনিট কমসে কম ব্যয় করতে হবে। আপনি মাথায় রাখুন যে কনসিয়াস মাইন্ড আপনার সফলতার মাত্র 10% নির্ভর করে। আর আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার সফলতার 90% নির্ভর করে। তো সাবকনসিয়াস হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা একটু কনসিয়াস মাইন্ডের মাধ্যমে আমাদের নলেজ কিভাবে নিতে পারি, কি নলেজ নিতে পারি সেটাকে একটু আলোচনায় আসি। আমাদের কনসিয়াস মাইন্ড কমসে কম 1.5 ঘন্টা প্রতিদিন দেব। সেখানে আমরা কি নেব? এই বিজনেসের জন্য। এই বিজনেসের জন্য আমরা ট্রেনিং নেব, আমরা সেমিনার অ্যাটেন্ড করব, আমরা বই পড়ব, আমরা ভিডিও শুনবো, দেখব, আমরা আপলাইনের সঙ্গে কাউন্সেলিং করব। এগুলো সবই আপনার কনসিয়াস মাইন্ড আপনাকে দেবে। তো কনসিয়াস মাইন্ড আপনার এই এতগুলো পার্ট, তার জন্য তো কমসে কম 1-1.5 ঘন্টা আপনাকে ব্যয় করতেই হবে। তো এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কি সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ডের জন্য আপনাকে কমসে কম তো 30 মিনিট ব্যয় করতেই হবে। বন্ধু, আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আচ্ছা, মাঝখানে একটু বলি, সাউন্ডের কোনো ডিস্টার্ব আসলে, কোনো প্রবলেম আসলে মাঝখানে যারা কোস্ট আছে আমাকে একটু জানাবে। সাউন্ড ক্লিয়ার আছে। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তবে সাবকনসিয়াস মাইন্ডকে যদি আমরা পজিটিভ ইনফরমেশন দিতে পারি তবে পজিটিভ রেজাল্ট রিটার্ন পাবো। আমরা সাবকনসিয়াস মাইন্ডকে আমরা বড় ড্রিম, স্বপ্ন, বড় লক্ষ্য আমরা সেট করব। আর তবে আমরা রিটার্নও আমরা বড় সফলতা পাবো। এই বড় সফলতা পেতে গেলে সাবকনসিয়াস মাইন্ডে যে আমরা মিনিমাম 30 মিনিট দেব, এই 30 মিনিটটাকে কিভাবে দেব, আর এই ব্যাপারটাকে আমি ব্যাখ্যা করতে চাই একটি গল্পের মাধ্যম দিয়ে। গল্পটা কি? ধরে নিন কোনো এক ব্যক্তি কোনো একটা রেস্টুরেন্টে গেছে। রেস্টুরেন্টে যেয়ে তিনি কোনো একটা খাবার অর্ডার করবেন। খাবার অর্ডার করার জন্য তিনি কি করেছেন না, তিনি একটা মেনু কার্ড হাতে নিয়েছেন। মেনু কার্ড হাতে নেওয়ার পর তিনি পড়তে পড়তে কোনো এক জায়গায় এসে থেমে গেছেন। সেই খাবারটা তার পছন্দ হয়েছে। ধরে নিন সেটা পনির টিক্কা। এই পনির টিক্কাতে তিনি যখনই এসে থেমে গেলেন, প্রথম তিনি কি করলেন? ভি ফর ভিজুয়ালাইজ, সে তার অন্তর দৃষ্টি দিয়ে তাকে দেখা শুরু করলো, যে পনির টিক্কাকে দেখা শুরু করলো। নেক্সট তিনি বললেন ইয়েস, পনির টিক্কাই আমার চাই, এটাই আমি অর্ডার করব বলে ঠিক করে ফেলেছি। তার মানে সেকেন্ড যেটা আসছে ভি ফর ভোকালাইজ, অর্থাৎ বলতে হবে আপনাকে। প্রথম আপনার অন্তর মন দিয়ে, আপনাকে অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হবে, দ্বিতীয় আপনাকে বলতে হবে। তারপর কি হবে না, ইমোশনালাইজড। ইমোশনালাইজড কি না, এটা ইমোশনের সঙ্গে জড়িয়ে, অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকবে। আপনি এই ডিশটা দেখছেন, পনির টিক্কা ডিশ দেখতে পাচ্ছেন, আপনি তার স্বাদ অনুভব করছেন, আপনার খুব আনন্দ লাগছে, আপনার এই অনুভূতির মধ্যে তার একটা ফিলিংস আসছে। তারপর
আপনি এটাকে বাস্তবের মাটিতে আসুন, অর্থাৎ অ্যাকচুয়ালাইজেশনে আসুন, অর্থাৎ এটাকে বাস্তবায়নের জন্য প্রোগ্রামিং করুন। প্রোগ্রামিং করবে, তারপর আপনি অর্ডার দিন। তো আমরা একটা রেস্টুরেন্টে গেলাম, রেস্টুরেন্টের পর এবার আমরা চলে যাব আমাদের বাস্তব জীবনে। আমাদের বাস্তব জীবনে যদি সফল হতে হয়, 90% নির্ভর করছে সাবকনসিয়াস মাইন্ডের উপর। এই সাবকনসিয়াস মাইন্ডকে আমরা আমাদের মেসেজ দেব। কি মেসেজ দেব? না সফলতার মেসেজ। সফলতার জন্য কি লাগবে? আমাদের লাগবে বিগ ড্রিম। ধরে নিন আপনি এখান থেকে 1 লক্ষ টাকা রোজগার করতে চাইছেন, হ্যাঁ? আর সেম বিজনেসে 1 লক্ষ টাকা রোজগার করতে হলে কমসে কম আপনাকে এমারাল্ড পিন অ্যাচিভ করতে হবে। আপনি 1 লক্ষ টাকা ইনকাম করতে চাইছেন কেন? না আপনি একটা বড় গাড়ি নেবেন, একটা বড় বাড়ি বানাবেন। না আপনি কি চাইছেন? আপনি ফ্লাইটে যাতায়াত করবেন, আপনি বিদেশে ভ্রমণ করবেন। তার জন্য আপনি কি করছেন? একটা বড় স্বপ্ন দেখছেন। এই স্বপ্নটা আপনার অন্তর্দৃষ্টি দিয়ে দেখুন, ভিজুয়ালাইজ করুন। আপনার সাবকনসিয়াস মাইন্ডে পৌঁছে দিন এই পজিটিভ মেসেজটা। তারপর আপনি মুখে বলুন যে আমি এই স্বপ্ন দেখছি, এর জন্য এটা পেতে চাই, এটা আমি পেতে চাই। ভিজুয়ালাইজের পরে ভোকালাইজড এর প্রয়োজন আছে। তারপর ইমোশনের সঙ্গে জুড়ুন, অনুভূতির সঙ্গে জুড়ুন। আপনি আগে আপনার ইমোশনে আনুন, আপনার অনুভূতিতে আনুন যে না আমি সত্যি সত্যি আমি একটা বড় গাড়ি পেয়েছি, আমি সত্যি আমি একটা বড় বাড়ি বানাতে পেরেছি, আমি সত্যি ফ্লাইটে যাতায়াত করছি, আমি বিদেশে ভ্রমণ করছি, আমার দারুণ একটা লাইফস্টাইল শুরু হয়ে গেছে। আপনি এটাকে ইমোশনের মধ্যে অনুভূতির মধ্যে আর অনুভূতি আনার পর আপনি এইবার ঠিক করুন যে না আমি এই স্বপ্ন পূরণ করবই, এই স্বপ্ন পূরণ করবই। আপনি আপনার যে আমি এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন আমি পূরণ করতে চাই। মাথায় রাখুন যেভাবে আপনি রেস্টুরেন্টে বসে যে মেনু দেখার পর অর্ডার দেওয়ার পর্যন্ত যা যা করেছেন, ঠিক সেম আপনার বাস্তব জীবনে সাবকনসিয়াস মাইন্ডের জন্য আপনাকে এটা করতে হবে। আপনি অর্ডার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। এবার অর্ডার দেওয়ার পরবর্তী পার্টে আসি। অর্ডার আপনি রেডি। এবার আপনি কি করেছেন? রেস্টুরেন্টের যে একদম পজিটিভলি একদম স্ট্রেট ফরওয়ার্ড আপনি টেবিলে বসে এই অর্ডারটা আপনি ওয়েটারকে দিচ্ছেন। ওয়েটার এসে বলছে, "স্যার আপনি একটি পনির টিক্কা নিতে চাইছেন?" বললেন, "হ্যাঁ, আমি পনির টিক্কা।" "স্যার পনির টিক্কা আপনি অবশ্যই নেবেন ঠিক করেছেন?" "হ্যাঁ, অবশ্যই আমি এটা নেব।" মানে আপনাকে রিকনফার্ম করলো। ওয়েটার আপনাকে রিকনফার্ম করলো। এবার সে লিখে নিল যে, "ইয়েস ফাইনাল স্যার, আপনার অর্ডার ফাইনাল।" এবার এই অর্ডারটা আমরা প্রসেসিং এ পাঠাচ্ছি, মানে খাবারটা তৈরি হতে যাচ্ছে। 10 থেকে 15 মিনিট আপনার টাইম লাগবে। 10 থেকে 15 মিনিট বাদে আপনার এই খাবার ডেলিভার্ড হবে, আপনার টেবিলে চলে আসবে। দেখুন এই যে এইখানে এই যে প্রসেস, এই প্রসেসটা একটা পার্ট। এই প্রসেসটা নিয়ে আমি একটু বাদে আলোচনা করব। রেস্টুরেন্ট তো রাঁধুনি যাবে, বিভিন্ন উপাদান দিয়ে সেটা রান্না করবে, 10-15 মিনিটের মধ্যে পৌঁছে দেবে। আমরা আবার একটু রেস্টুরেন্ট থেকে আমাদের বাস্তব জীবনে চলে আসি। আপনি তার আগে একটুখানি রেস্টুরেন্টে আরো ২-১ টা আপনার আলোচনা করা দরকার। ধরুন আপনি একটা কনফিউজড ম্যান বা কোনো একজন ব্যক্তি কনফিউজড। আর সে ওয়েটার এসেছে, তাকে বলল পনির টিক্কা, না, একটু চিকেন হলে ভালো হয়। চিকেনটা আচ্ছা, আপনি এক কাজ করেন মাশরুমটা অর্ডার দিন। আ আচ্ছা, একটু ওয়েট করুন। আমি ঠিক বুঝতে পারছি না আমি কোনটা অর্ডার দেব। মানে আমি কনফিউজড ম্যান। ওয়েটার কি বলবে? "স্যার আপনি ভালো করে ভেবে নিন, আমি নেক্সট টেবিলে থেকে ঘুরে আসছি।" নেক্সট টেবিলে যেয়ে ঘুরে এসে বলল, "আ আচ্ছা ডাল মাখানিটা হলে কেমন হয়?" আম ফো একটা যদি মটন বলছে, "স্যার আপনি ভালো করে অর্ডার দিন। ভালো করে ভেবে অর্ডার দিন।" আপনি ভীষণ কনফিউজড। আপনি অর্ডারই দিতে পারছেন না। মানে আপনার খাবারও ডেলিভার্ড হচ্ছে না, আসবে না। আর যদি ৩য় ভাবনায় যাই, আপনি ভীষণ নেগেটিভ পারসন। আপনি কি করছেন? আচ্ছা এই রেস্টুরেন্টে তো আসলাম, রেস্টুরেন্টে ভালো খাবার দেবে তো। যে এখানে তেলটা কি ব্যবহার করা হয়? এখানে খাবারের সঙ্গে অন্য কিছু ব্যবহার করা হয় না তো? দামটা ঠিক নেয় তো? আপনি এই সমস্ত কিছু ভাবতে আপনার সময় চলে গেছে। আপনি নেগেটিভ মানে অর্ডার দিয়েছেন। মেবি যদি নেগেটিভ ভাবতে অর্ডার দিয়েও থাকেন, আপনার যখন খাবার আসলো তখন মনে হয় খাবারটা ঠিক হলো না, আমার পছন্দ হলো না। তখন আপনার সঙ্গে বাদ-বিতণ্ডা হতে থাকবে। মানে আমি বলতে চাইছি আপনি স্ট্রেইট ফরওয়ার্ড যদি পজিটিভ অর্ডার দেন, খুব তাড়াতাড়ি আপনার টেবিলে একটা ডিশ চলে আসবে। আপনি যদি কনফিউজড হন তো আপনার ডিশ আসবেই না। আর আপনি নেগেটিভ মাইন্ড হন, মেবি আপনার আসতে পারে, না আসলেও হয়তো সেটা আর আপনার উপযুক্ত থাকবে না ওই সময় বিতর্ক বা বিভিন্ন অবস্থায়। আমরা একটু রেস্টুরেন্ট থেকে আমাদের বাস্তব জীবনে ঘুরে যাই। আপনি অর্ডার রেডি করে ফেলেছেন, পজিটিভ অর্ডার।
আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আপনি অর্ডার দিয়েছেন যে এটা আমার ড্রিম আর এই ড্রিম আমি ফুলফিল করতে চাই, তখন সাবকনসিয়াস মাইন্ড আপনাকে কিন্তু যাচাই করবে যে আপনি কি একই স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন। আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে বলছেন ইয়েস আমি একই স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, এটা আমি পেতে চাই, মানে সাবকনসিয়াস মাইন্ড আপনাকে রিকনফার্ম করলো। রিকনফার্ম করার পর দেখলো যে না এটা পেতে চায়, এ পেতে চায়, এর জন্য এটা প্রচন্ড চাহিদা তৈরি হয়েছে। তখন সাবকনসিয়াস মাইন্ড বললো ওকে ফাইনাল, এবার প্রসেসিং এ গেল। এই রেস্টুরেন্টে 10-15 মিনিট, কিন্তু বাস্তব জীবনে তো 10-15 মিনিটে হবে না, সেখানে একটু প্রসেসিং এর টাইম লাগবে। এই প্রসেসিংটা কি সেটা আমি একটু বাদে আলোচনা করব। তারপর আপনার প্রসেসিং হয়ে গেলে আপনার ডেলিভার্ড হবে। আচ্ছা, যদি আপনি আপনার বাস্তব জীবনে যদি কনফিউজড ম্যান হন তবে কি হবে? রেজাল্টই নেই রেস্টুরেন্টের মতো। যদি আপনি নেগেটিভ মাইন্ডেড হন, আপনার রেজাল্ট প্রথম কথা হবে না, দ্বিতীয় কথা হলে উল্টো হবে। তবে আমরা সাবকনসিয়াস মাইন্ডকে কি দেবো? অর্ডার দেবো পজিটিভলি, রিকনফার্ম হবে, ফাইনালাইজড হবে, প্রসেস হবে, ডেলিভার্ড হবে। মানে আপনি স্বপ্ন পূরণ করতে চলেছেন, এই জায়গায় পৌঁছে গেলেন। ডেলিভার্ড মানে আপনার হাতে স্বপ্ন ধরা দিয়েছে। এবার আসি প্রসেসে। এই প্রসেসটাই হচ্ছে আরেকটা পার্ট। আমি শুরুতেই কি বলেছি যে সাকসেসের জন্য রাইট নলেজ আর রাইট অ্যাকশন উইথ প্র্যাকটিসের দরকার। তো রাইট নলেজের জন্য দুটো পার্ট আমরা দেখলাম, একটা কনসিয়াস মাইন্ডের জন্য 1.5 ঘন্টা আর 30 মিনিট আমরা সাবকনসিয়াস মাইন্ড, এই দুটো আমরা আলোচনা করলাম। এবার আসবো আমরা প্র্যাকটিস উইথ প্র্যাকটিস অ্যাকশন। সেটা কিন্তু শুধু অ্যাকশন বলা হয়নি, রাইট অ্যাকশন বলা হয়েছে। তো রাইট অ্যাকশনের জন্য আমরা এবার এই প্রসেসটাই হচ্ছে আপনার রাইট অ্যাকশন উইথ প্র্যাকটিস। এটা যত সুন্দর করবেন তবে কিন্তু আপনার সঙ্গে দুটো জুড়েই আপনার কাছে রেজাল্ট আসবে, তবেই আপনি সফল। তো আমরা এইবার আসি এই প্রসেসে। এই প্রসেসে আপনাকে বিনোদ কাম্বলি আর সচিন তেন্ডুলকরের একটি গল্প দিয়ে আমি শুরু করব। খুব তাড়াতাড়ি আমি প্রোগ্রামটা শেষ করব, বেশি সময় নেব না, কারণ প্রথমে অনেকটা সময় ব্যয় হয়ে গেছে। বিনোদ কাম্বলি এবং সচিন তেন্ডুলকর দুজনেই একই জায়গায় আপনার প্র্যাকটিস করে। তাদের স্যার কে? তাদের স্যার হচ্ছে রমাকান্ত আচরেকার। রমাকান্ত আচরের কাছে দুজনে প্র্যাকটিস করে। একদিন বিনোদ কাম্বলি প্র্যাকটিস কামাই করেছেন। প্র্যাকটিস কামাই করার পর পরের দিন যখন এসেছে, তো স্যার রমাকান্ত আচরেকার বিনোদ কাম্বলিকে জিজ্ঞেস করছে, আরে বিনোদ, তুমি কালকে আসোনি কেন? তো বিনোদ কাম্বলি উত্তর দিচ্ছে যে আমার ফ্যামিলি একটা অকেশন ছিল, তার জন্য আমি আসতে পারিনি। বলছে স্যার, একদিন যদি আমি প্র্যাকটিসে না আসি তাতে কি আর যায় আসে? মানে হিন্দিতে এরকম বলছে, क्या फर्क पड़ता है अगर एक दिन मैं प्रैक्टिस में नहीं आया तो क्या फर्क पड़ता है। মানে KFPH, এটা খেয়াল রাখুন, KFPH, क्या फर्क पड़ता है। আর সচিন তেন্ডুলকরের প্রসঙ্গে আসি। আমরা জানি শুরুতে সচিন তেন্ডুলকরের থেকে বিনোদ কাম্বলি অনেক বেশি ট্যালেন্টেড ছিল বলে প্রত্যেকেই বলতেন। সচিন তেন্ডুলকর একদিন 101 জ্বর সেই নিয়ে প্র্যাকটিস এসেছে। রমাকান্ত আচরেকর তার স্যার বলছে, আরে সচিন বেটা, তোমারা বুকার হ্যাঁ, মানে তোমার জ্বর এসেছে, তোমার গায়ে এত টেম্পারেচার, তুমি প্র্যাকটিসে আসলে কেন এই অবস্থায়? তো সচিন তেন্ডুলকর বলছে, স্যার আমি যদি একদিন প্র্যাকটিসে না আসি তো অনেক কিছু হতে পারে। মানে উত্তর এইভাবে হিন্দিতে বলছে, স্যার বহুত এক দিন अगर प्रैक्टिस में नहीं आऊं तो बहुत फर्क पड़ता है। BFPH। বিনোদ কাম্বলি কি বলেছিল? क्या फर्क पड़ता है একদিন যদি না আসি। আর সচিন তেন্ডুলকর কি বলছে? একদিন যদি না আসি बहुत फर्क पड़ता है। আর আমরা জানি সচিন তেন্ডুলকর আর বিনোদ কাম্বলির আজকের রেজাল্ট কি। তার মানে আমরা প্র্যাকটিসে যদি ঠিকভাবে না যাই, কামাই করি, তার কি হতে পারে? আর এই সময় এদের সোচ, এদের মাইন্ড কোন জায়গায় ছিল? বিনোদ কাম্বলির মাইন্ডকে ভাবুন আর সচিন তেন্ডুলকরের মাইন্ড ভাবুন। এই মাইন্ডের ওপর ঠিক করে তো তার বাস্তব জীবনে তার প্র্যাকটিসের জায়গাগুলোকে ঠিক করেছিল সুন্দরভাবে। আরো একটা আমরা উদাহরণ জানবো, দুবাই। দুবাইয়ে শারজা কাপ চলছে, আর এই শারজা কাপ সচিন তেন্ডুলকর ফাইনালে ম্যান অফ দ্য দুর্ধর্ষ খেলে টিমকে জিতিয়েছে। সচিন তেন্ডুলকর ম্যান অফ দ্য সিরিজ হয়েছে। ম্যান অফ দ্য সিরিজ হয়েছে। ম্যান অফ দ্য সিরিজ হওয়ার পর দুর্ধর্ষ আনন্দ। রাত 11টা ইন্ডিয়ান টাইম, রাত 11টা তখন পুরস্কার দেওয়া চলছে, সেরিমনি চলছে। তো সচিন তেন্ডুলকরের হাতে ম্যান অফ দ্য সিরিজের ট্রফি উঠেছে, দুর্ধর্ষ লাগছে, সারা ভারতবর্ষ গর্জিয়ে উঠেছে। দুবাইয়ে শারজায় ভারতবর্ষের সব থেকে বড় ক্রিকেটার ম্যান অফ দ্য সিরিজের ট্রফি হাতে নিয়েছে।
আর এদিকে বেনু মানকর, যাকে আপনারা অনেকেই জানেন যে একজন বিখ্যাত ক্রিকেটার, তার ছেলে হচ্ছে অশোক মানকর। অশোক মানকর মুম্বাইয়ে রয়েছেন। অশোক মানকর পরের দিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্র্যাকটিসে গেছে। প্র্যাকটিসে যেয়ে উনি চমকে গেছে, আরে সচিন তেন্ডুলকর সকাল 7টায় এসে প্র্যাকটিসে নেমে গেছে। যে সচিন তেন্ডুলকর ওখানে ম্যান অফ দ্য সিরিজ হওয়ার পর আসলে দুর্ধর্ষভাবে পার্টি করতে পারতো, এনজয় করতে পারতো, এত কিছু করতে পারতো, বাড়িতে এসে বিশ্রাম নিতে পারতো, এতদিন পরিবারের থেকে দূরে আছে, পরিবারের সঙ্গে দেখা করতে পারতো। তা না করে রাত 11টার সময় প্রাইজ নিল, নিয়ে হোটেলে গেল, প্যাক করলো, এয়ারপোর্টে গেল, ফ্লাইট ধরলো, মুম্বাইয়ে আসলো এবং সকাল 7টার মধ্যে বাড়িতে না যেয়ে পরিবারের সঙ্গে দেখা না করে বিশ্রাম বা আনন্দ না করে আবার প্র্যাকটিসে নেমে গেল। উনি চমকে গেছেন, অবাক হয়ে গেছেন তার ডেডিকেশন দেখে। আর এইটাই হলো আমাদের সাকসেসের মন্ত্র। মানে আপনি যে রাইট নলেজের সঙ্গে রাইট অ্যাকশন করছেন উইথ প্র্যাকটিস, তার রেজাল্ট এটা বন্ধু। আর এই কারণেই সচিন তেন্ডুলকর ক্রিকেটের ভগবান, মানে চূড়ান্ত সফল। আবারও শব্দটা মনে করিয়ে দিই, বহুত ফরক পড়তা হ্যায়। আমাদের জীবনে এরকম ছোট ছোট আমরা অনেক কিছু ত্যাগ করতে পারি না। আমাদের কাজের জায়গাকে ত্যাগ করি, ওই বাড়িতে কোনো অনুষ্ঠান ত্যাগ করতে পারলাম না, আমাদের বন্ধুর কাছে যাওয়া ত্যাগ করতে পারলাম না। আমরা কি ত্যাগ করলাম? আমাদের ট্রেনিং ত্যাগ করলাম। আমরা কি ত্যাগ করলাম? আমাদের প্র্যাকটিস ত্যাগ করলাম। তাতে বহুত ফরক পড়তা হ্যায় বন্ধু, বহুত ফরক পড়তা হ্যায়। আবার স্মরণ করিয়ে দিই, সফল হতে গেলে রাইট নলেজ, শুধুমাত্র নলেজ নয়, রাইট নলেজ। আর কি? রাইট অ্যাকশন উইথ প্র্যাকটিস। শুধু অ্যাকশন নয়, রাইট অ্যাকশন উইথ প্র্যাকটিস। নলেজকে দুটো পার্টে ভাগ করবেন অবশ্যই। কনসিয়াস মাইন্ডের জন্য আপনাকে এগুলো দিতে হবে, আর সাবকনসিয়াস মাইন্ডের গুলো যে আলোচনা করলাম তাতে দিতে হবে ভি ভি ই এ, দেন অর্ডার। আপনাকে মাথায় রাখতে হবে ভিজুয়ালাইজ, ভোকালাইজড, ইমোশনালাইজড, অ্যাকচুয়ালাইজড, দেন অর্ডার। আর এই সাবকনসিয়াস মাইন্ডই, মানে বিনোদ কাম্বলির মাইন্ড আর সচিন তেন্ডুলকরের মাইন্ড, এই সাবকনসিয়াস মাইন্ডকে যে মেসেজ দিয়েছিল, এই দুটো একটা অনেক তফাৎ করে দিয়েছে। क्या फर्क पड़ता है? बहुत फर्क पड़ता है। तो देन অ্যাকশন উইথ প্র্যাকটিস। আর প্র্যাকটিসের আপনি সচিন তেন্ডুলকর আর বিনোদ কাম্বলি দিয়ে আপনাকে আপনাদের সামনে উপস্থাপন করলাম বন্ধু। আমি আশা করব যে এই এই জায়গাগুলোকে আপনারা খুব গুরুত্ব সহকারে শুনলেন, খুব গুরুত্ব সহকারে মানবেন। আগামী একটা বছর, আজকের দিনটা বাদ দিলে আরো 51টি সপ্তাহ, আপনারা নিশ্চয়ই এটা বলবেন না ক্যা ফারাক পড়তা হয়, আপনারা নিশ্চয়ই বলবেন বহুত ফারাক পড়তা হয়। ঠিক সচিন তেন্ডুলকরের মতো আপনি করবেন। আর সমস্ত কিছু যদি আপনি মেনে চলেন, তবে মাথায় রাখুন আপনি 1 বছরের মধ্যে রয়্যালটি পিন পাচ্ছেন। আপনি আজকে এটা আপনার ইমোশনে প্রথম হচ্ছে ভিজুয়ালাইজ করুন যে আপনি মঞ্চে দাঁড়িয়ে প্রচুর মানুষের মাঝখানে রয়্যালটি পিনের পিন আপনার বুকে পরিয়ে দিচ্ছে, আপনার হাতে রয়্যালটি ট্রফি আছে। আপনি বলুন, আজকেই বলুন ইয়েস 1 বছরের মধ্যে আমি রয়্যালটি নেব। আর যদি আপনি রয়্যালটির দোরগোড়া হয় না, বলুন আমি ইয়েস 1 বছরের মধ্যে টেকনিক্যাল পিন নেব। আর যদি আপনি টেকনিক্যাল পিনে থাকে না, বলুন ইয়েস 1 বছরের মধ্যে আমি এমআরএল পিন নেব। বলুন, আর তার অনুভূতি নিন, অনুভব করুন। আর সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনি বাস্তবে মাটিতে আসুন, আর তারপর অর্ডার দিন। আপনারা সবাই দুর্ধর্ষভাবে আগামী 51 সপ্তাহ ট্রেনিং মানুন, এবং ট্রেনিং এ যে যে টাস্ক দেওয়া হবে সেগুলোকে মানুন। সেগুলোকে মানলে আপনি অবশ্যই রয়্যালটি টেকনিক্যাল পিন অ্যাচিভ করবেন। তো আজকে সময় অনেকটা হয়ে যাওয়ার জন্য আমি আর এগোবো না, এখানেই আপনাদেরকে ধন্যবাদ জানাবো। কমল কৃষ্ণ দে সরকার, আমি আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো। নেক্সট নেক্সট আমাদের যিনি স্যার আছেন, আমি দীপঙ্করের থেকে পারমিশন নিয়ে, সময়ের অভাব তাই আমি স্যারকে ডেকে নেব। আমাদের যিনি নেক্সট স্যার, যার থেকে আমরা ভীষণ ভীষণ ভাবে মানে বড় বড় ট্রেনিং পেয়ে থাকি,
যার ডেডিকেশন আছে, যে ভালো বক্তা, যে ভালো ট্রেনার, আর এই প্রোগ্রামের ডিজাইনে যার মাথা সব থেকে বেশি কাজ করছে তিনি হচ্ছে আপনাদের সবার প্রিয় টেকনিক্যাল অ্যাচিভার মিস্টার বিনিময় সাহা। আমি দীপঙ্করের পারমিশন নিয়ে মানে যে বলে নিচ্ছি যে আমি সরাসরি তাকে ডেকে নিলাম। আমাদের নেক্সট ট্রেনার মিস্টার বিনিময় সাহা, আমি এই ওয়েবিনারে তাকে স্ক্রিনে ওয়েলকাম জানাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ জয় আরসিএম। আওয়াজ আসছে আমার? সাউন্ড আসছে আমার? ইয়েস ইয়েস ইয়েস, একদম ক্লিয়ার। Yes. তো আজকে যে প্রোগ্রাম, যে বিষয় আমাদের শুরু হলো প্রথম, মিশন রয়্যালটি। আর এই মিশন রয়্যালটি নিয়ে আমাদের একটা বিরাট বড় পরিকল্পনা আজকে প্রায় 2 মাস ধরে চলছে, এবং এই পরিকল্পনার পেছনে আমাদের কিছু কারেকশন, আমরা কিছু এডিফিকেশন, সাবট্রাকশন করে যাচ্ছি, এবং সবকিছু করতে করতে আজকে প্রথম আমাদের এই প্রোগ্রাম শুরু। ঠিক শুরুতে আমি আপনাদের কাছে 1 মিনিট টাইম চেয়ে নেবো আমি স্ক্রিন শেয়ার করার জন্য। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? স্ক্রিন দেখা যাচ্ছে আমার? ইয়েস 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 ইয়েস। ওকে, ওয়েলকাম ওয়েলকাম এভরিবডি। আজকে এই মিশন রয়্যালটি প্রোগ্রামে যারা অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছেন তাদের সবাইকে আমার তরফ থেকে ওয়েলকাম। আর আগামী 1 বছর পর্যন্ত আমরা এই জার্নিতে থাকবো, যে জার্নির জন্য আপনাদের জন্য একটা অসাধারণ একটা ট্রেন। আমি মনে করি যে ট্রেনে আপনারা সবাই যাত্রী হবেন আজকে থেকে, যে ট্রেনের মধ্যে আপনারা ওঠার পর আপনাদের সঙ্গে গাইড করার জন্য বেশ কিছু টেকনিক্যাল অ্যাচিভার্স, বেশ কিছু রয়্যালটি অ্যাচিভার্স আপনাদের সঙ্গে থাকবে। আমার মনে আছে আমি যখন প্রথমবার রাজস্থান ভেলভারাতে গেছিলাম আমাদের আরসিএম ওয়ার্ল্ডে, প্রথমবার আমাদের যে ট্রেনটা ভেলভারাতে পৌঁছয় তার আগে আমাদের অনেক কিছু প্রবলেমস ফেস করতে হয়েছিল। আমরা এখান থেকে জয়পুর গেছিলাম, জয়পুর থেকে মাঝরাতে ট্রেন থামার পর সেখান থেকে আমাদের রাত্রি 2টোর সময় বাস খুঁজতে হয়েছিল। সেই বাস ধরে আমরা সারা রাত জার্নি করার পর পরের দিন আমরা বেলাতে পৌঁছলাম ভেলভারাতে। আর এই ভেলভারাতে পৌঁছানোর পর সেখান থেকে আমাদের অটো রিক্সা ঠিক করে সেখান থেকে আরসিএম ওয়ার্ল্ডে পৌঁছানো পর্যন্ত আমাদের প্রচুর প্রবলেম ফেস করতে হয়েছিল। তার কারণ আমাদের কোনো এক্সপিরিয়েন্স ছিল না যে আমরা আরসিএম ওয়ার্ল্ডে পৌঁছবো কি করে। কিন্তু আমাদের একটা ভিশন ছিল, আমাদের একটা ইচ্ছে ছিল কি আমরা আমাদের বিজনেসের মন্দির, আমাদের বিজনেসের প্রতিষ্ঠান যেখানে আছে আরসিএম ওয়ার্ল্ডে আমরা যাবো রাজস্থান ভেলভারাতে। তো আমার সঙ্গে আজকে এই প্রোগ্রামে অনেকেই আছেন, সিনিয়র লিডার, সবাই সেই প্রোগ্রামে আমরা গেছিলাম, সেখানে আরসিএম ওয়ার্ল্ডে আমরা পৌঁছেছিলাম। কিন্তু সেখানে পৌঁছতে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল। তার কারণ হচ্ছে আমাদের সঙ্গে কোনো গাইড ছিল না। আমরা বিভিন্ন রকম প্রবলেম ফেস করে নিজেদের মতো করে পৌঁছেছিলাম। কিন্তু দ্বিতীয়বার যখন আমরা ভেলভারাতে গেলাম, দ্বিতীয়বারের আমাদের জার্নিতে আমাদের কোনো প্রবলেম হয়নি। আমরা সমস্ত কিছু আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছিল কি যে জাস্ট এরপরে এই স্টেশন আসবে, তারপরে এই স্টেশন আসবে, তারপরে এই স্টেশনে আধ ঘন্টা ট্রেন দাঁড়াবে, এখান থেকে আমরা খাবার তুলবো, এখান থেকে আমরা জল তুলবো, এরকম সমস্ত কিছু আমাদের কাছে ক্লিয়ার কাট ছিল। এবং আমরা সেখান থেকে নামার পর বাস কোথা থেকে ধরতে হবে সেটা আমরা জানি, সেখান থেকে আমাদের বাস কোথায় গিয়ে নামিয়ে দেবে, সেখান থেকে আমাদের অটো কোথা থেকে ধরতে হবে, সমস্ত কিছু আমাদের কাছে ক্লিয়ার কাট একদম ভিশন ছিল, সমস্ত কিছু আমাদের ক্লিয়ার কাট আইডিয়া ছিল। যে কারণে আমাদের কোনো রকম কিছু প্রবলেম ফেস করতে হয়নি দ্বিতীয়বারের জার্নিতে। থার্ড টাইম যখন আমরা আরসিএম ওয়ার্ল্ডে গেলাম তখন আমরা মনে হচ্ছিল যেন আমরা আমাদের নিজেদের জায়গাতেই এসেছি, কোনো রকম সমস্যা কিছু নেই, সমস্ত কিছু চেনা জানা জায়গা, ট্রেন পরপর স্টেশন, সমস্ত কিছু আমাদের চেনা, আমরা সবকিছু এনজয় করতে করতে গেলাম। এরকম ভাবে আমরা যতবার পরবর্তীকালে রাজস্থান ভেলভারা আমাদের আরসিএম ওয়ার্ল্ডে গেছি আমরা, আমাদের আর কখনো কোনো রকম কিছু প্রবলেম হয়নি। তার কারণ আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছিল যেতে 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 যেতে। এক্স্যাক্টলি আজকে এই যে ট্রেনটা আছে, এই ট্রেনে আপনাদের সবাইকে বসতে হবে, যারা আপনারা অলরেডি এই মিশন রয়্যালটিতে এসে গেছেন, এই মিশন রয়্যালটি এক্সপ্রেসে আপনাদের সবাইকে বসতে হবে। আর বসার পর আপনাদের কোনো কিছু ফেস করতে হবে না প্রবলেম। তার কারণ যারা এই রয়্যালটি যাত্রা সম্পূর্ণ করে নিয়েছেন এবং বারবার রয়্যালটির মধ্যে দিয়ে তারা চলছেন,
তারা আপনাকে বারবার গাইড করবে এরপর কি স্টেশন আসবে, এরপর কি প্রবলেমস আসবে, কোথায় আপনাকে কভার তুলতে হবে, কোথায় আপনাকে নেগেটিভ ফেস করতে হবে, সমস্ত কিছু এনারা আপনাকে পর গাইড করবে। যে কারণে আপনার কোনো রকম সমস্যার কিছু হবে না, শুধুমাত্র আপনাকে বসতে হবে, মাঝপথে কোথাও গিয়ে হুটোপাটা করে নেমে পড়লে হবে না। এই মিশন রয়্যালটি এক্সপ্রেস একদম রয়্যালটি স্টেশনে গিয়েই দাঁড়াবে এবং আপনারা সেখানে গিয়ে সবাই নামবেন এবং আপনারা সবাই রয়্যালটি অ্যাচিভার হবেন সেখানে গিয়ে। তো সেই মিশন রয়্যালটি এক্সপ্রেসে আপনাদের সবাইকে স্বাগত। আপনি দেখবেন আপনার পাশের সিটে একজন টেকনিক্যাল অ্যাচিভার বসে আছে, আপনি দেখবেন আপনার পাশের সিটে একজন রয়্যালটি অ্যাচিভার বসে আছে, আপনাকে গাইড করবে যে এর পরে স্টেশনটা এরকম আছে, এই পরে একটা টানেল আসবে, এই টানেলের ভেতরে অন্ধকার হয়ে যাবে, ট্রেন ভেতর দিয়ে অনেক প্রবলেম হবে, শ্বাস নিতে সমস্যা হবে, কিন্তু আপনি ভয় পাবেন না, তার কারণ কি আপনাকে অ্যাডভান্স জানিয়ে দেওয়া হবে যে এরপরে এই নেগেটিভ সিচুয়েশন আসবে। আবার কখনো দেখবেন যে আপনাকে বলবে যে এখানে জানালার দিকে তাকিয়ে থাকুন, দেখবেন এখানে ময়ূর দেখতে পাবেন, এখানে জানালার দিকে তাকিয়ে থাকুন আপনি পাহাড় দেখতে পাবেন, এখানে জানালার দিকে তাকিয়ে থাকুন দেখুন এলাহাবাদের ব্রিজের উপর দিয়ে আপনার ট্রেন যাচ্ছে। এরকম সমস্ত কিছু জার্নিকে আমরা এনজয় করতে করতে রয়্যালটি এক্সপ্রেস আমাদের রয়্যালটিতে পৌঁছবো। তো সেই কারণেই আমাদের এই প্রোগ্রাম অর্গানাইজ করা। এবং আমি চাইবো আপনারা কেউ মাঝপথে কেউ নিচে নেমে যাবেন না ট্রেন থেকে। আপনার ভিশন এবং মিশন দুটোকে একই দৃষ্টিতে রাখুন। আপনার মিশন রয়্যালটি আর আপনার ভিশনও যেন রয়্যালটি হয়। আপনি সব সময়ের জন্য রয়্যালটিকে দেখতে থাকুন, আজ থেকেই আপনি রয়্যালটিকে দেখতে থাকুন। কারণ কি বলা হয় যে আপনি যে জায়গায় পৌঁছতে চান সেই জায়গাটাকে যখন দেখা শুরু করবেন তখন আপনি সেই জায়গায় পৌঁছতেও শুরু করবেন। আমার মনে আছে আমার যখন রয়্যালটি অ্যাচিভমেন্ট হয়েছিল, আমি দেখুন আজকে ট্রেনিং প্রোগ্রাম, কিন্তু ট্রেনিং প্রোগ্রামের মধ্যে এই রয়্যালটির ভিশন যদি আপনি আপনার কাছে ক্লিয়ার হয়ে যায় হোয়াট ইজ রয়্যালটি আর রয়্যালটি হলে কি হয়, রয়্যালটি হলে কত বড় অসাধারণ একটা ঘটনা ঘটে আমাদের জীবনে আরসিএম বিজনেসে, সেটা আপনার কাছে ক্লিয়ার হলে পরে আপনার এটা পেতে আরো বেশি ইচ্ছে হবে। তো সেই ভিশন আমি যদি দেখাই আপনাকে, আমার মনে আছে প্রথমবার যখন প্রহ্লাদ রায় মেঘবংশী একটা প্রোগ্রামে এসেছিলেন, ছোট্ট প্রোগ্রাম যেখানে গ্রুপ সিটিং ছিল, কলকাতার একটি প্রোগ্রাম, সেখানে আমিও গেছিলাম আমার সিনিয়র আপলাইনের সঙ্গে। এবং সেখানে যাওয়ার পর দেখলাম যে প্রহ্লাদ রায় মেঘবংশী, প্রথম আমি ওনাকে দেখলাম, উনি একটা রুমের মধ্যে ঢুকে আছেন এবং সেখানে বাইরে দরজার সামনে একজন আমাকে আটকে দিলেন, দরজা বন্ধ করে দিলেন। আমি বললাম আমি ভেতরে যাবো, স্যারের সঙ্গে আমি কথা বলতে চাই, পরিচয় করতে চাই। তো সেই ভদ্রলোক আমাকে বললেন, তিনি একজন বড় অ্যাচিভার, মিস্টার কাজল ভট্টাচার্য। উনি আমাকে বললেন কি যে এখানে রয়্যালটি অ্যান্ড অ্যাবাভ শুধু পারমিশন আছে ভেতরে যাওয়ার। তখন আমার বিজনেস 1,15,000 থেকে 1,70,000-এর মধ্যে আছে। সেখানে আমাকে বলা হলো কি যে রয়্যালটি অ্যান্ড অ্যাবাভ যারা আছেন তারাই ভেতরে প্রবেশ করতে পারবেন, বাকিরা বাইরে চলে যান। তো আমি সেদিন ভেবেছিলাম যে প্রহ্লাদ রায় মেঘবংশীর সঙ্গে আমার দেখা করতেই হবে, তার সঙ্গে আমার কথা বলতেই হবে, তার সঙ্গে আমার পরিচয় করতে হবে, আর তার জন্য যদি আমাকে রয়্যালটি হয়ে এখানে আসতে হয় আবার আমি রয়্যালটি হয়েই আসবো। তো রয়্যালটি অ্যাচিভারের সেই প্রথম জেদ চেপেছিল যে রয়্যালটি অ্যাচিভমেন্ট আমার চাই তো চাই, আমি প্রহ্লাদ রায় মেঘবংশীর সঙ্গে কথা বলবো, প্রহ্লাদ রায় মেঘবংশীর সঙ্গে আমি দেখা করবো। তো দেখুন সেই দিন থেকে আমি রয়্যালটির জন্য ভাবতে শুরু করি এবং রয়্যালটিকে আমি নিজের মধ্যে একটা বিরাট বড় মিশন বা ভিশন দুটোই আমি একত্রে করে নিই যে আমার রয়্যালটি চাই, এনি হাও দুনিয়া যায় বাহার মে আমার রয়্যালটি চাই। সেই সময় তার কিছুদিন পর আমাদের কলকাতাতে যে ডিপো আছে সেই ডিপোতে আমি গেছিলাম কোনো কারণে। তো সেখানে আমি যাওয়ার পর হঠাৎ করে দেখি প্রহ্লাদ রায় মেঘবংশী একটা চেয়ারে বসে আছেন, তাকে ঘিরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। তো দেখুন প্রহ্লাদ রায় মেঘবংশী আমার এই বিজনেসের একজন রোল মডেল বলতে পারেন। উনি আমার এই বিজনেসের শুধুমাত্র নট সিনিয়র আপলাইন, উনি আমার গার্জিয়ান, এই বিজনেসের একজন বিরাট বড় মেন্টর আমার। তো পরবর্তীকালে হয়েছে, কিন্তু আমি তখন ওনাকে দেখলাম, দেখার পর আমি সামনে যেতে চাইলাম। তো যা গিয়ে আমি ওনার সামনে ওনাকে প্রণাম করে বললাম যে স্যার मैं रॉयल्टी लेना चाहता हूँ। তো প্রহ্লাদ জি বললেন যে হ্যাঁ ले लो ना, कब? আমি বললাম স্যার জুন মहीने में। তো জুন মাস ছিল, তার থেকে আরো 4-5 মাস পরের ঘটনা। তো স্যার বললেন যে জুন মहीने में क्यों, अगले महीने लो ना। তো আমি তখন অবাক হয়ে গেলাম যে আমার বিজনেস 1,70,000 থেকে 80-90,000-এর মধ্যে আমার বিজনেস আছে, স্যার বলছেন যে তোমাকে রয়্যালটি তুমি আগলে মাইনে লো না। তো এই কথাটা আমাকে খুব টাচ করলো কি যে সামনের মাসে নেব রয়্যালটি কি করে। তো আমি স্যার বললেন যে আগলে মাইনে ले लो तब ठीक रहेगा। तो আমি বললাম যে স্যার ठीक है अगले महीने रॉयल्टी मैं लूंगा, अगर मेरा फोन नंबर आपके मोबाइल में आप सेव करेंगे तब मैं अगले महीने के लिए रॉयल्टी के लिए लड़ूंगा। तो बोले कि तो तुम्हारा मोबाइल नंबर बोलो।
তো আমি মোবাইল নাম্বার বললাম, স্যার আমার মোবাইল নাম্বার সঙ্গে সঙ্গে সেভ করলেন, আমাকে একটা মিসড কল করলেন। বাস আমার মনের মধ্যে একটা বিরাট বড় শক্তি এলো, আমি রয়্যালটিকে দেখতে শুরু করলাম। স্যার আমাকে একটা কথা সেদিন বলে দিয়েছিলেন কি, যে তুমি কি পেতে চাও, রয়্যালটি পেতে চাও, তুমি ভাবো তুমি রয়্যালটি অ্যাচিভার হয়ে গেছো। যদি রয়্যালটি অ্যাচিভার হয়ে গেছো, তো রয়্যালটি অ্যাচিভার হয়ে যাওয়ার পর তোমার মধ্যে যে চেঞ্জ আসবে, সেই চেঞ্জ তুমি আজকে থেকে দেখা শুরু করো। তো সত্যি কথা বলতে সেদিন থেকে আমি রয়্যালটি অ্যাচিভার, কারণ তার আগে আমি অনেক প্রোগ্রামে দেখেছি রয়্যালটি অ্যাচিভারদেরকে বিরাট বড় সেলিব্রেশন করা হয়, তাদেরকে নিয়ে ফুল মালা পরানো হয়, তাদেরকে মেসেজ দিতে বলা হয়, তার ফ্যামিলিকে ডাকা হয়, তাকে নিয়ে হই হুল্লোড় হয় এবং তার পোস্টার ছাপা হয়, বিরাট বড় সেলিব্রেশন হয় তাকে নিয়ে। তো সেই জিনিসগুলো আমার চোখে ভাসছিল, আমি সেই দিন থেকে দেখা শুরু করলাম, আমার মিশন আর ভিশন দুটোই এক হয়ে গেল, আমি রয়্যালটি অ্যাচিভার হতে চাই। আমি সেদিন, আমার মনে আছে, আমি তারপর থেকে বহুবার এরকম আমার ঘটনা ঘটেছে। আমি কলকাতা থেকে যখন প্রোগ্রাম করে বাড়ির দিকে ফিরছি, ট্রেন আমার নৈহাটি ক্রস করে কল্যাণী পর্যন্ত পৌঁছে গেছে, হঠাৎ আমি রাস্তার জানলার দিকে তাকিয়ে দেখি যে কল্যাণী স্টেশন। আমি হুটোপাটা করে তখন নামতাম আর ভাবতাম যে আমি রয়্যালটি দেখতে দেখতে, আমার মিশন আর ভিশন যেহেতু রয়্যালটি ছিল, আমি শুধু রয়্যালটি দেখতাম। ওই স্টেজে আমাকে দাঁড় করানো হচ্ছে, আমাকে গলায় ফুলের মালা পরানো হচ্ছে, আমি রয়্যালটি আছি, আমার বুকের বাঁদিকে পিন লাগিয়ে দেওয়া হচ্ছে, রয়্যালটির পিন, আমার লোগো লাগিয়ে দেওয়া হচ্ছে, আমাকে রয়্যালটি অ্যাচিভার বলে স্টেজে ইনভাইট করা হচ্ছে। এই জিনিসগুলো আমি দেখতাম। তো সেইখান থেকে আমার ভিশন তৈরি হয়েছিল, এবং ভিশন আর মিশন আমার যখন একসঙ্গে টাচ করে গেছিল, তখন আমি এই বিজনেসে রয়্যালটি অ্যাচিভার, এবং স্যারের কথা মতো নেক্সট মান্থে আমি রয়্যালটি অ্যাচিভার হয়ে গেছিলাম। তো দেখুন আমার সঙ্গে আজকে যারা আছেন রয়্যালটি অ্যাচিভার, যারা টেকনিক্যাল অ্যাচিভার আছেন, তারা যখন রয়্যালটি হয়েছিলেন না, রয়্যালটি বিজনেসের একটা বিরাট বড় পাওয়ার, একটা বিরাট বড় বলতে পারেন গন্ডি পার হওয়া, যেটা পার হলে পরে নিজেকে একটা বিরাট বড় লিডার মনে করা হয়, নিজেকে একটা বড় সাকসেসফুল পার্সন মনে করা হয়। সেই রয়্যালটি অ্যাচিভমেন্টের জন্য আমরা শুরু করেছি এই মিশন রয়্যালটি প্রোগ্রাম। তাই আমি আপনাদের সবাইকে প্রথম বলবো যে মিশন আর ভিশন দুটোকে এক রাখুন। আপনি রয়্যালটি অ্যাচিভার অলরেডি হয়ে গেছেন, জাস্ট প্রসেসিং। আপনি যদি মনে করেন কি যে দিল্লি যাবেন, আপনি হাওড়া থেকে ট্রেনে উঠে বসে গেছেন, দ্যাট মিনস আপনি জানেন যে আমি ট্রেন পৌঁছে যাবো, কাল সকাল পরশুদিন আমি পৌঁছেই যাবো এই টাইমে। 2500 কিলোমিটার জার্নি, আমি 24 ঘন্টার মধ্যে দিল্লিতে পৌঁছে যাবই। তো এটা আমাদের কাছে ক্লিয়ার থাকে এবং আমরা পৌঁছেও যাই, শুধুমাত্র যদি আমি মাঝপথে ভুল করে ট্রেন থেকে নেমে না পড়ি। তো ঠিক সেরকম আপনি আজকে যে ট্রেনে বসে গেছেন রয়্যালটি এক্সপ্রেসে, দ্যাট মিনস আপনি রয়্যালটি অ্যাচিভার হয়ে গেছেন। এবার আপনি দেখতে থাকুন কি যে রয়্যালটি হলে পরে আপনার জীবনে কি কি পরিবর্তন আসবে। আপনি রয়্যালটি অ্যাচিভার হিসেবে নিজেকে আজকে থেকে দেখা শুরু করুন, রাইট? তো নেক্সট আমি কিছু ইন্ট্রোডিউস করাবো কিছু রয়্যালটি অ্যাচিভারের সঙ্গে। আপনাদের সবার পারমিশন নিয়ে আমি কয়েকজন রয়্যালটি অ্যাচিভার, কয়েকজন গ্রুপের কয়েকজন রয়্যালটি অ্যাচিভারের কে আমি আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাতে চাই। দেখুন আপনারা চিনতে পারেন কিনা এনাদেরকে। অ্যাকচুয়ালি একটু আগে দীপঙ্কর সাহা এনাদের কথাই সম্ভবত বলছিলেন, যারা রয়্যালটি পায়, তো সেই তাদের মধ্যে তাদের প্রতিনিধি হিসেবে একজন সায়েন্টিস্ট এখানে এসেছেন। ইনি রয়্যালটি পান কারণ কি এনারা একটা কিছুকে আবিষ্কার করেন, আবিষ্কার করার পর সেই জিনিসটা যখন ব্যবহার করা হয় এবং তার জন্য তাকে সারা জীবন রয়্যালটি দিয়ে যায় এবং তার ফ্যামিলিকেও পরবর্তীকালে রয়্যালটি ইনকাম দিয়ে যায়। মানে ইনি একবার একটা জিনিসকে আবিষ্কার করেছেন এবং তার কাছে ইনকাম সারা জীবন ধরে তো আসবে এবং এনার পরবর্তী জেনারেশনের কাছে এনার মৃত্যুর পর ইনকাম আসতেই থাকবে, এরকম একজন সায়েন্টিস্ট। তো সায়েন্টিস্ট গ্রুপে যারা আছেন তারা আবিষ্কার করেন একবার, এনাদের কাছে ইনকাম আসতে থাকে বারবার। আমি যখন রয়্যালটি হয়েছিলাম তখন আমার কাছে এই কথাটা খুব কানে বাজতো, কি যে স্টেজে গম গম করতো কথাটা, যে কাম করো একবার ইনকাম আয় বারবার বারবার বারবার, এই কথাটা বলতেন। তো ঠিক তাই সায়েন্টিস্ট যখন একটা কিছুকে আবিষ্কার করেন তখন তার কাছে ইনকাম বারবার বারবার আসতে থাকে। ঠিক সেরকম আরেকজন আছেন যিনি কিনা রয়্যালটি অ্যাচিভ করেন, রয়্যালটি ইনকাম পান। তিনি একজন আর্টিস্ট, তিনি একজন সিঙ্গার হতে পারেন, তিনি একজন ফিল্ম স্টার হতে পারেন। এনারা কি করেন, একটা কোনো কিছু গান গেয়ে দিয়েছেন এবং সেই গানটা যতবার সিডি রেকর্ডিং হবে, যতবার পেন ড্রাইভে রেকর্ডিং হবে, যতবার সেটাকে ক্যাসেটে রেকর্ডিং করা হবে, যতবার ইন্টারনেটে চালানো হবে, তার জন্য এনার ফ্যামিলিকে রয়্যালটি দিতে হয় এবং আজীবন ইনি রয়্যালটি পেয়ে গেছেন এবং এনার পরবর্তীকালে এনার ছেলে অমিত কুমার পর্যন্ত রয়্যালটি পেয়ে যাচ্ছেন। তো এটা একটা গ্রুপ যারা রয়্যালটি পান। তো সেকেন্ড গ্রুপ হচ্ছে আর্টিস্ট, আর থার্ড গ্রুপ হচ্ছে যারা রাইটার হন, যারা একবার কিছু লিখে যান এবং সেই লেখা যতবার বইতে ছাপা হয় ততবার ইনি রয়্যালটি পেতে থাকেন এবং তার পরিবার এনার মৃত্যুর পরে রয়্যালটি পেতে থাকে। দেখুন আমরা যারা সাধারণ মানুষ না, আমরা না তো সায়েন্টিস্ট হতে পেরেছি, আমরা ছোটবেলায় অনেক কিছু আবিষ্কার করেছি, সেই কাগজের এরোপ্লেন আবিষ্কার করেছি আমরা, সেটা মানুষ যেতে পারেনি, কারোর মাথায় গিয়ে টোকা লেগেছে। আমরা গুলতি আবিষ্কার করেছি কিন্তু সেগুলো কোনো কাজে লাগেনি।
পরবর্তীকালে আমরা গানের জগতে যখন এলাম, আমরা যখন বাথরুম সিঙ্গার হলাম, তখন আমরা অনেকে অনেক কিছু গান গেয়েছি, কিন্তু আমাদের গান কেউ কখনো রেকর্ড করেনি। আমরা যখন স্টুডিওতে গেছি কারোর কাছে গান রেকর্ড করার জন্য, ওনারা বলছে সাইড করো, হাওয়া আনে দো পেলে। তো এটা আমাদের গান আমাদের বাথরুমে সীমাবদ্ধ থেকেছে, যে কারণে আমরা কোথাও কখনো সেখান থেকে রয়্যালটি পেতে পারিনি। নেক্সট আমরা রাইটার, ছোটবেলা থেকে আমরা অনেক কিছু লিখেছি, ছড়া লিখেছি, কবিতা লিখেছি, কিন্তু আমাদের যখন আমাদের ইয়াং এজ এসেছিল তখন আমরা অনেক প্রেমপত্র লিখেছি, চিঠি লিখেছি, ছবি ছড়া লিখেছি, ছন্দে ছন্দে অনেক কিছু লিখেছি, কিন্তু সেগুলো কখনো ছাপা হয়। তো যেহেতু ছাপা হয়নি সেহেতু আমরা রয়্যালটি ইনকামও পাইনি। এবার তিনটেই অপশন শেষ হয়ে গেছে, সায়েন্টিস্ট, আর্টিস্ট, রাইটার, তিনটে অপশনই যখন শেষ হয়ে গেছে, আমাদের কাছে রয়্যালটি ইনকামের কোনো রাস্তাই আর নেই। কিন্তু আমার সবসময়ের জন্য একটা ইচ্ছে ছিল কি যে আমার স্টেটমেন্ট, আমার ইনকাম আমার কোনো একটা জায়গায় লেখা থাকবে রয়্যালটি বোনাস। তো রয়্যালটি বোনাস এই কথাটা পরবর্তীকালে আমি যখন আর্টস বিজনেসে জয়েন করি, তখন আমি একজনের স্টেটমেন্ট দেখেছিলাম, সেখানে তার স্টেটমেন্টের মধ্যে লেখা এসেছিল, তখন প্রিন্টেড স্টেটমেন্ট আসতো, সেই স্টেটমেন্টে লেখা ছিল রয়্যালটি বোনাস। তো সেই রয়্যালটি বোনাস আমার কাছে খুব আকর্ষণ ছিল, আর সেই কারণে এই বিজনেসে আমি আসি এবং এই বিজনেস থেকে রয়্যালটি অ্যাচিভ করার চেষ্টা করি। দেখুন, রয়্যালটি অ্যাচিভ করার জন্য আপনাকে কি করতে হয়, একদম সিম্পল, 8% রয়্যালটি বোনাস দেয় আমাদের। আমি দেখুন, আপনারা যারা এখানে আছেন আজকে অনেকে নতুন, যারা 2 মাস 3 মাস আগে জয়েন করেছেন এই বিজনেসে, অনেকে আছেন 2-3 বছর আগে জয়েন করেছেন। আপনি একদম ক্লিয়ার কাট মাথার মধ্যে এটা ঢুকিয়ে নিন যে আপনি আজকে থেকে নতুন করে এই বিজনেসে স্টার্ট করেছেন। কারণ কি, যে ট্রেনটা আজকে ছাড়লো সেই ট্রেনটা একই জায়গা থেকে ছাড়ছে। আপনি অনেক পুরনো মানুষ হন, নতুন মানুষ হন, যাই হন না কেন, ট্রেন এখান থেকেই ছাড়ছে, রয়্যালটি এক্সপ্রেসে রয়্যালটিতে গিয়েই থামবে। তো সুতরাং আপনি মাথায় একদম সেট করে নিন কি যে আপনি একদম নতুন ব্যক্তি, সমস্ত কিছু যা আছে এগুলো একদম প্রথম থেকে আমার জানা প্রয়োজন এবং আমাকে জানতে হবে। আর্টস বিজনেসে 8% রয়্যালটি দেওয়া হয়। এই 8% রয়্যালটির মধ্যে কি হয়, আপনার যে টোটাল এ লেগ আছে বা যে লেগটা সব থেকে বড়, সেটাকে আমরা পাওয়ার লেগ বলি, কখনো বা এ লেগ বলি, যেমন খুশি আপনি নাম দিতে পারেন। কোম্পানির তরফ থেকে কোনো নাম দেওয়া নেই, আপনি পাওয়ার লেগ বলতে পারেন, আপনি এ লেগও বলতে পারেন, খুশি আপনি। নেক্সট হচ্ছে বি লেগ, যেটাকে বি লেগ বলে, কেউ নিজে হার্ট লাইন বা হার্ট লেগ বলে, মানে হার্টের সঙ্গে জুড়ে থাকে বলে বি লেগকে হার্ট লেগ বলে। আবার কেউ উইকার লেগ বলে, দুর্বল লেগ বলে, ছোট লেগ বলে। যেটা যে নামে আপনি ডাকুন না কেন, কোম্পানির তরফ থেকে কোনো নাম দেওয়া নেই, আপনি আপনার মতো করে নাম দিয়ে ডাকতে পারেন এ লেগ এবং বি লেগ। এ লেগের বিজনেস হচ্ছে টোটাল আপনার পাওয়ার লেগ, মানে যে লেগের ব্যবসা বড় হচ্ছে সেই লেগটাকে বলা হয়। সেই লেগে আপনাকে 3.5 লাখ বিজনেস ভলিউম করতে হবে মিনিমাম, ম্যাক্সিমাম যত খুশি করুন। আর বি লেগ এবং আপনার সেলফ আইডি, এই টোটাল দুটোকে মিলে এই লেগটাকে ধরা হয়, উইকার লেগকে ধরা হয় আপনার বি লেগ। এবং আপনার সেলফ আইডিতে আপনি যে পারচেসটা করেছেন 1 থেকে 31 তারিখ পর্যন্ত, সেটাকে বলা হয় উইকার লেগ বা বি লেগ। এইখানে আপনাকে কি করতে হবে, 1,15,000 বিজনেস ভলিউম মিনিমাম রাখতে হবে। এই দুটো ক্রাইটেরিয়া যখন ম্যাচ করে যাবে, এই দুটো রেশিও যখন ম্যাচ করে যাবে, তখন আপনি এই বিজনেসের একজন রয়্যালটি অ্যাচিভার হবেন। এবং সেটা কত না, 3%। রয়্যালটি অ্যাচিভমেন্ট হওয়ার পর আপনার 3% থেকে রয়্যালটি বোনাস শুরু হয়। আর এই রয়্যালটি বোনাস 3% আপনাকে কার উপরে দেবে না, এ লেগের উপরে। সবসময়ের জন্য মনে রাখবেন, রয়্যালটি বোনাস এ লেগের উপরে দেওয়া হয়, বি লেগের উপরে আমাদেরকে পারফরমেন্স বোনাস দেওয়া হয়। পারফরমেন্স বোনাসের আপনারা ক্লিয়ার হয়ে যাবে এক্ষুনি আপনাদের কাছে, যারা একদম নতুন আছে। মাথায় রাখুন কি যে 3% রয়্যালটি আপনাকে অ্যাচিভ করতে গেলে, মানে প্রথম রয়্যালটির যে পিন, যেটাকে গোল্ড বলা হয়, সেই গোল্ডে আপনাকে পৌঁছতে গেলে সবার আগে আপনাকে যেতে হবে আপনার পাওয়ার লেগে 3.5 লাখ বিজনেস ভলিউম করতে হবে, এবং আপনার বি লেগ এবং সেলফ আইডি নিয়ে টোটাল 1,15,000 বিজনেস ভলিউম করতে হবে। পরের স্টেজগুলো তো আরো আছে, সেগুলো আমি যাচ্ছি না। এটা 4.5%, 6% এবং 8% রয়্যালটি, টোটাল 4টে স্ল্যাব আছে। 4টে স্ল্যাব নিয়ে টোটাল করে দেখুন 8% আমাদের রয়্যালটি বোনাস আছে। এই রয়্যালটি বোনাসটা আমাদের এ লেগের উপরে কোম্পানি আমাদেরকে দেয়। কিন্তু রয়্যালটি বোনাসে যাওয়ার আগে যে বলছিলাম যে বেশ কিছু স্টেশন পড়বে, যে স্টেশনগুলো আমরা এনজয় করতে 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 যাব। সেই স্টেশনের প্রথম স্টেশন, মানে ধরুন আপনার ট্রেন যখন দিল্লি যাচ্ছে, কলকাতা থেকে যখন ছাড়লো, তো ফার্স্ট স্টেশন গেল কি বর্ধমান। আপনি তখন মনে মনে ভাবলেন যে বর্ধমান এসি তো আমাদের বেঙ্গলের মধ্যেই আছে, কোথাও যায়নি, ছোট্ট ব্যাপার, সামান্য ব্যাপার। দ্যাট মিনস 10% আপনি অ্যাচিভ করে, 10% ক্রস করে আপনি 12%-এ পৌঁছেছেন, মানে হাওড়া ছেড়ে আপনি 12%-এ গিয়ে পৌঁছেছেন। এক্স্যাক্টলি এটা কি হয়, জাস্ট আপনার বিজনেস ভলিউম যখন এ লেগ বি লেগ আপনার সেলফ আইডি সব নিয়ে টোটাল বিজনেস যখন 5,000 ক্রস করে যায়, তখন আপনি 12%-এর অ্যাচিভার হয়ে যান। মানে পারফরমেন্স বোনাসের যে 9টা স্ল্যাব আছে, সেই 9টা স্ল্যাবের প্রথম স্ল্যাব হচ্ছে 12%। 10% তো যে কেউ, মানে আপনি 100 বিবি প্রোডাক্ট কিনলো 10%, 1000 বিবি প্রোডাক্ট কিনলো 10%, 10% হচ্ছে স্ল্যাব না, এটা স্টার্টিং আর কি, একদম 100 থেকেই শুরু। কিন্তু আপনি 5,000 বিজনেস ভলিউম ক্রস করে যখন
12% পৌঁছলেন, তখন আপনার ধীরে ধীরে বিজনেসের গ্রোথ আসতে শুরু করবে, মানে একটু একটু করে আপনি রয়্যালটির দিকে এগোচ্ছেন। তারপরে আপনার আসবে 10,000 বিজনেস ভলিউম যখন ক্রস করবে, তখন আপনাকে কোম্পানি 14% পারফরমেন্স বোনাস দেবে। এরকম ভাবে 20,000 বিজনেসে যখন পৌঁছবেন, তখন একটু এনজয় করার মতো ব্যাপার আসে। তার কারণ এখানে একটা ভাইটাল পিন আসে, যেটাকে আমরা বিগিনার বলি, যেখানে 16.5% ইনকাম আসে আপনার 20,000 স্ল্যাবে পৌঁছলে পর। তারপর 40,000 স্ল্যাবে যখন পৌঁছবেন, তখন আপনার স্টার্টার পিন বলা হবে, তখন আপনাকে 19% কোম্পানি কমিশন দেবে। এই যে প্রত্যেকটা স্ল্যাব আছে না 32% পর্যন্ত, এইটাকে বলা হয় পারফরমেন্স বোনাস। মানে পারফরমেন্স বোনাস মানে আপনি দুদিক থেকেই পেতে পারেন, আপনার এলেক বিলেক দুদিকে যা বিজনেস হবে সেখান থেকে পেতে পারেন, এবং আপনার যে সেলফ আইডিতে কেনাকাটা হবে তার উপর আপনি পারফরমেন্স বোনাস পাবেন। এখন আপনার কাছে যতক্ষণ পর্যন্ত না রয়্যালটি আসছে, তার আগে পর্যন্ত সমস্ত ধাপকে বলা হয় পারফরমেন্স বোনাস। তো সেই পারফরমেন্স বোনাসের হাইয়েস্ট পার্সেন্টেজ হচ্ছে 3.5 লাখ বিজনেস ভলিউম যখন হবে, তখন আপনি 32% অ্যাচিভ করবেন। এই 32% অ্যাচিভ করলে পরে এটাকে স্টার পিন বলা হয়। দেখুন, এই যে পারফরমেন্স বোনাসের মধ্যেও না আমরা অনেক কিছু এনজয় করব। কারণ কি, দিল্লি ছাড়ার পর যখন আপনি ঘাটশিলাতে ঢুকবেন না, দেখবেন ওখানে সুন্দর সুন্দর, কলকাতা ছাড়ার পর যখন ঘাটশিলা ঢুকবেন, সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাবেন এবং সেখানে ময়ূর দেখতে পাবেন, খুব সুন্দর জঙ্গল দেখতে পাবেন। তো এরকম আপনি যখন 70,000 বিজনেস ভলিউমে যাবেন, তখন দেখবেন খুব এনজয় করার মতো বেশ কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে, কারণ আপনাকে নিয়ে সেলিব্রেট করা হবে। ছোট ছোট ভাইটাল পিন আপনার কাছে যখন আসবে, এগুলো এনজয় করতে পারবেন আপনি। আপনার আপলাইন জানলার দিকে তাকিয়ে বলবে যে দেখুন, ওইখানে কিন্তু খুব সুন্দর একটা নদী আছে, এলাহাবাদ ব্রিজের উপর দিয়ে যাচ্ছে ট্রেন। তো সেরকম এতগুলো ভাইটাল পিন আপনাকে টাচ করে যাবে। এই ভাইটাল পিন গুলোর মধ্যে দেখুন, সব স্টেপ বাই স্টেপ কিছু ভাইটাল পিন আছে, যেটাকে কিনা আমরা ইগল, রানার, উইনার, এই তিনটে খুব ভাইটাল পিন। ইগল, রানার, উইনার, যেখানে আপনাকে 1,15,000, 1,70,000 এবং 2,60,000 টোটাল বিজনেস মেনটেন করতে হয়। তো এখানে কি করব আমরা, স্টেপ বাই স্টেপ এগোচ্ছি, এগোতে 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 আমরা এখানটাতে যাব, এবং প্রত্যেক দিন আমরা এই মিশন রয়্যালটি থেকে কিছু কিছু টিপস শিখবো, যেখান থেকে আমরা টাস্ক নেব, সেই টাস্ক গুলোকে করব। করতে করতে দেখবেন আপনার এই ছোট 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 স্ল্যাব গুলো আপনি ক্রস করতে 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 যাবেন। আপনার কাছে আজকে হয়তো 20,000 বিজনেস ভলিউম আছে, আপনার কাছে 40,000 আছে, বা কারোর কাছে 1,15,000 আছে, কারোর কাছে 2,60,000 আছে। তো আপনি যখন এই স্টেপ গুলো মেনটেন করা শুরু করবেন, দেখবেন আপনি সেই স্ল্যাব থেকে অটোমেটিক এগোতে থাকবেন। স্টেপ বাই স্টেপ আমরা সবাই এগোতে থাকবে, এবং এই ভাইটাল পিন গুলো আপনার বুকে শোভা পাবে, এবং আপনি অ্যাচিভমেন্ট পাবেন এখান থেকে। আর কি হবে, নেক্সট 3.5 লাখ বিজনেস ভলিউম যখন আপনার হয়ে যাবে, বিফোর রয়্যালটি, একদম বিফোর রয়্যালটি, এটা আপনার কিনা স্টার পিন অ্যাচিভমেন্ট বলা হয়। এটা একটা ভাইটাল পিন, আগে এটাকে লিডারশিপ বলা হতো, এখন এটাকে স্টার বলা হয়। তো স্টার অ্যাচিভমেন্ট হলেও কিন্তু আপনার একটা বড় অ্যাচিভমেন্ট, এটা একদম আপনি রয়্যালটির দোরগোড়ায় পৌঁছে যাবেন, ঠিক না? তো সেটা আপনার কাছে কত না, 3.5 লাখ বিজনেস ভলিউম। এখানে না ইনকাম অ্যাপ্রক্সিমেট এখানে 15,000 টাকা দেখানো হয়েছে, কিন্তু আজকের দিনে মানুষ যেভাবে নিজের সেলফ আইডিতে প্রোডাক্ট কেনাকাটা করেন, এবং বিজনেস ভলিউম 3.5 লাখ ক্রস করে গেলে পরে ইনকাম কিন্তু এর থেকে আরো বেশি হয়। 15,000 থেকে 18,000, 19,000, 20,000 আমি দেখেছি 3.5 লাখ বিজনেস ভলিউমে 20,000 বিজনেস ইনকামও হয়, যাদের কিনা স্টার অ্যাচিভমেন্ট আসে। তো এইগুলো যখন ক্রস করতে করতে আমরা যাব, তখন ধীরে 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 আমরা রয়্যালটির দিকে এগোতে থাকবো, রাইট? তো এইগুলো আমরা সবাই মিলে এনজয় করব, আর এনজয় করতে করতে আমরা সবাই রয়্যালটিতে পৌঁছবো, রাইট? সবাই আমরা রয়্যালটিতে পৌঁছবো, কিন্তু কেউ মাঝপথে কেউ আমরা ট্রেন থেকে নেমে যাব না। এবং আমাদেরকে যে টাস্ক গুলো করতে দেওয়া হবে, সেগুলো যদি আমরা প্রপার ওয়েতে করি এবং ঠিক ঠিক কথা মেনে, কারণ কি আমি প্রথমে একটা কথা বললাম কি, যে আপনি একদম মাথার মধ্যে সেট করে নিন আপনি রয়্যালটি অ্যাচিভার। আপনি যেহেতু রয়্যালটি অ্যাচিভার, আপনাকে এবারে প্রসেসিং করতে হবে। এবার আপনাকে 1 বছর ধরে 52 সপ্তাহে আপনার কাজ আপনাকে সম্পূর্ণ করতে হবে। যে যে টাস্ক গুলো দেওয়া হবে, যে হোমওয়ার্ক আপনাকে দেওয়া হবে, সেগুলো যদি আপনি একদম সরল সাদা সিধে ভাবে করতে চান, করতে পারেন, তাহলে পরে কিন্তু আপনার কাছে সব অ্যাচিভমেন্ট আসবে। আদারওয়াইজ আপনি যদি, আমি আগের দিন একটা কথা বলছিলাম, যদি আপলাইন এটা বলেছে, আজকে রয়্যালটি মিশনে এই কথাটা বলেছে, আপনি কি করলেন, মাঝখানে একটা ফিল্টার লাগিয়ে দিলেন, ফিল্টার লাগানোর পর টপ টপ করে জল পরে 2-4 ফোঁটা যেটা পড়লো, সেই কাজটুকু আপনি করলেন, বাকিটা করলেন না, উপরে ম্যাক্সিমাম জল চলে গেল। তাহলে কিন্তু এটা হবে না। আমাদের টার্গেট হচ্ছে, আমাদের ইচ্ছে, আমরা এটাকে সাকসেসফুল করব। রয়্যালটিকে আমরা সাকসেসফুল করার জন্য এখান থেকে যে যে টাস্ক, ছোট্ট ছোট্ট টাস্ক দেওয়া হবে, একদম দিনের টাস্ক দিনে করে রাখবেন সবাই। তো চলুন আমরা কি টাস্ক, তার আগে দেখি যে ফার্স্ট আপনাকে কি করতে হবে, ইনভেস্ট করতে হবে আপনার ক্যাপিটাল। আমরা সবাই বলি যে বিনা পুঁজির বিজনেস এটা, কিন্তু আমি মনে করি যে পুঁজি মানে যে টাকাই হতে হবে তার কোনো মানে নেই। পুঁজি অনেক কিছু দিয়ে করা যায়, তো সেই পুঁজি কিন্তু আপনাকে এই বিজনেসে অবশ্যই লাগাতে হবে। তো সেই পুঁজির নাম হচ্ছে কিনা লিস্ট। এটা আমরা সবাই জানি। আপনি যদি 1,000টা বই পড়েন ডাইরেক্ট সেলিং এর উপরে, তো সবার প্রথম যদি কিছু সিস্টেমের কিছু থাকে, সেটার নাম হচ্ছে লিস্ট।
কিন্তু দুর্ভাগ্যের বিষয় 95% মানুষ এইটাকে ইগনোর করে যায়, এইটাকে বাদ দিয়ে চলে যায়। তো যে কারণে ম্যাক্সিমাম মানুষের কিন্তু এই বিজনেসে বড় সাকসেস আসে না এবং তার বেশি দিন টিকতে পারে না। কারণ কি, উইদাউট ক্যাপিটাল, উইদাউট পুঁজিতে আপনি বিজনেস দাঁড় করাতেই পারবেন না। পুঁজি নিয়ে আপনার কাছে, আপনি কি করে বিজনেস দাঁড় করাবেন? তো সেই পুঁজির প্রথম নাম হচ্ছে লিস্ট। কিন্তু আমরা অনেকে ভাবি কি যে লিস্ট কোথা থেকে করব, আমার যা চেনা পরিচিত লোক আমি তো সবাইকেই বলে দিয়েছি, সবাই তো জয়েন করে গেছে বা কেউ শুনতে চায় না, এরকম আমরা সবাই প্রবলেমের কথা বলি। কারণ কি, এটা আমাদের কাছে না একটা ব্লকেজ। বেশিরভাগ মানুষ কি করে, নার্সিং বিজনেসে জয়েন করার পর 2 3 4 5 জন মানুষকে বলেন, মুখোমুখি বলতে থাকেন, এবং বলার পর তারপর কিছুদিন পর যখন তারা না করেন বা তারা ঠিক ঠিক মতো বুঝতে না পেরে তারা শুনতেই চান না, তখন তারা কি করেন, ইগনোর করতে শুরু করেন। তখন উনিও ভাবেন কি যে আমার দ্বারা হবে না, আর আমার সব লোককে বলা হয়ে গেছে, কেউ করতে চায় না। এই কথাটা আপনি অনেকের মুখে শুনবেন, এই স্টেটমেন্ট, যে কেউ করতে চায় না, আমাদের এখানে সব বেশি বোঝে, আমাদের এখানকার লোক কেউ করতে চায় না। একদম ভুল, কারণ এটা আমাদের মাথায় একটা ব্লকেজ। আপনি একদম ফ্রি হয়ে যান কি যে সবাই করবে। কিভাবে? দেখুন, লিস্ট করার আমি পদ্ধতি আপনাকে বলবো। তার আগে দেখুন কটা লিস্ট করতে হবে। দেখুন, একদম ছোট্ট কাজ, একদম সহজ একটা কাজ, কি যে 1 মাস সময় 50 জন নামের লিস্ট করতে হবে। এবার 50 জন নামের লিস্ট, দেখুন আমরা থিওরিটিক্যালি অনেকে অনেক কিছু বুঝি, অনেক জায়গাতে কথা হয় কি যে ফ্রেন্ড লিখুন, ফ্রেন্ড লেখার পর এফ ফর ফ্রেন্ড, আর ফর রিলেটিভস, এগুলো না থিওরিটিক্যাল ব্যাপার, অবশ্যই ঠিক আছে। কিন্তু আমি মনে করি যে আমরা যদি প্র্যাকটিক্যাল লিস্ট বানাতে চাই না, তাহলে অনেক সহজ রাস্তা, অনেক ভালো রাস্তা। সবার আগে আপনি মাইন্ডে সেট করুন কি যে আমি কাউকে বলতে লজ্জা পাবো না, আমি কাউকে প্রপোজ করতে লজ্জা পাবো না। তো সেই কারণে আপনি কি করবেন, আপনার মোবাইল ফোন বের করুন। প্রথম মোবাইল ফোনে দেখুন কন্ট্যাক্ট লিস্ট। আমি যেমন আজকে চেক করছিলাম, আমার 927টা লিস্ট, নামের লিস্ট আছে। 927 কন্ট্যাক্ট আছে। আপনাদের ফোনে অনেক কন্ট্যাক্ট আছে। তো সেই কন্ট্যাক্ট গুলোকে না যদি একদিন বসে অ্যানালিসিস করেন, দেখবেন যে অনেক লোক আছে যাদের সঙ্গে আপনার অনেকদিন কথা হয় না, অনেকদিন দেখা হয় না, এবং তাদের মধ্যে থেকে কিছু লোককে না আপনি লিস্ট বার করতে পারবেন যে এদেরকে আমি প্রপোজ করতে পারবো, এদেরকে আমি বলতে পারবো। যদি আপনি ভেবে বসেন কি যে ইনি করবেন, ইনি করবেন না, তাহলে পরে আপনি লিস্টই করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা কি, যে আপনার মাথার মধ্যে সেট করতে হবে যে আমি শুধুমাত্র তাকে প্রপোজ করতে পারি কিনা সেরকম লোকের নাম আমি বের করি আমার মোবাইল কন্ট্যাক্ট থেকে। দেখবেন অনেক নামই বেরোবে, কিন্তু তার আগে একটা জিনিস মাথায় রাখবেন, ডাইরেক্ট সেলিং বিজনেস এমন একটা বিজনেস যেটা সেলস এর বিজনেস। সেলস বিজনেস করতে গেলে আপনাকে নির্লজ্জ হতে হবে, আদারওয়াইজ আপনি প্রপোজ করারই সুযোগ পাবেন না, অন্য কেউ প্রপোজ করে তাকে জয়েন করে নিয়ে চলে যাবে। তো নির্লজ্জ যদি আপনি হতে পারেন, আমি বলছি ভাষাটা এটা, যে নির্লজ্জ মিন্স কি আপনাকে লজ্জা পেলে চলবে না, কেন? লজ্জা যদি আপনি পান, তাহলে পরে আপনি না তো লিস্টে রাখতে পারবেন, না তো তাকে প্রপোজ করতে পারবেন। দেখবেন পাশের বাড়ির অন্য কেউ জয়েন করে নিয়ে চলে যাবে, আপনাকে বলবে যে আমি তো ওখানে জয়েন করেছি, আমাকে বলেছিল। তো সুতরাং লিস্ট করার সময় আপনি একটা জিনিস মাথায় রাখুন কি যে আমি তাকে শুধুমাত্র আমার বিজনেসের প্রোডাক্ট বা আমার বিজনেসের প্ল্যানকে আমি ওনাকে প্রপোজ করব, ওনাকে আমি জানাবো, আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে আমাদের বিজনেসের প্রোফাইল পাঠাবো, আমাদের বিজনেসের প্রোডাক্টের ভিডিও পাঠাবো, প্রোডাক্টের পোস্টার পাঠাবো। এই জিনিসগুলো আমি তাকে পাঠাতে পারি কি পারি না, আমি তাকে প্রপোজ করতে পারি কি পারি না। যদি পারি তাহলে পরে আমি তাদের নামে লিস্ট করি। দেখুন, আপনার কন্ট্যাক্ট বুকে যদি 200 লিস্ট থাকে, সেখান থেকে আমি 50টা লিস্ট বের করতে পারবো না? অবভিয়াসলি পারবো, যদি আপনি পজিটিভ মাইন্ডে ভাবেন তাহলে। কারণ আপনি যদি আগে থেকে ভেবে বসতেন ওদের প্রচুর পয়সা আছে, ও করবে না, আমার কথা শুনবে না, ও আমার এরকম ভাবলে পরে আপনি হবে না। আপনি নির্দ্বিধায় আপনাকে বলতে হবে, আপনি তাহলে পরে সেখান থেকে লিস্ট 50টা বের করতে পারবেন। দ্বিতীয় স্টেপ আমি একটা আপনাকে বলবো, যে এখন লকডাউনের সময় দেখবেন রাত্রি 7টার পরে দোকানপাট বন্ধ হয়ে যায়, এবং দিনের বেলাতেও 10টার পরে সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, ম্যাক্সিমাম দোকানপাট। আপনি কি করবেন, একটা দিন আপনার মোবাইল ফোনটা হাতে নিয়ে বাইরে বেরোন। বাইরে বেরোলে দেখবেন প্রচুর দোকান আছে, বেশ ভালো ভালো দোকান আছে, যে দোকানগুলো বন্ধ আছে তাতে সাইনবোর্ডের উপরে না মোবাইল নাম্বার লেখা আছে। হ্যাঁ, অনেকের শাটারের উপর লেখা থাকে, অনেকের সাইনবোর্ডের উপরে মোবাইল নাম্বার লেখা থাকে। আপনি বাছাই করে করে কিছু লোক যাদেরকে আপনি ভাবেন কি এদেরকে আমি প্রপোজ করতে পারবো, এদেরকে প্রপোজ করলে পরে হয়তো এরা প্রোডাক্টটা নিতে পারে আমাদের, বা আমাদের প্ল্যানটাকে শুনতে পারে, তো সেরকম কিছু লোকের ফোন নাম্বার ওখান থেকে কালেক্ট করে নিয়ে চলে আসুন। নিয়ে আসার পর তাকে আপনি কল করে হোক বা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে তাকে জানান কি যে আমি আপনাকে একটা কিছু প্রপোজ করতে চাই, আমার কাছে কিছু ভাইটাল ইনফরমেশন আছে। তো সেটা পরবর্তীকালে আপনাদেরকে আমরা বলবো যে কি করে মানুষকে প্রপোজ করতে হয়। কিন্তু সবার আগে ভাবুন কি যে লিস্ট কি করে করতে হয়। লিস্ট বিল্ডিং না একটা আর্ট বলা যায়। লিস্ট বিল্ডিং এর সময় আপনার মাথায় যদি সেই ব্লকেজ থাকে, তাহলে আপনি লিস্ট বিল্ডিং করতে পারবেন না। আপনি ব্লকেজকে সারিয়ে নিয়ে আপনি লিস্ট বিল্ডিং করা শুরু করবেন। কি করবেন, মোবাইল কন্ট্যাক্ট, আপনি বাইরে বেরোলে পরে সেখান থেকে কন্ট্যাক্ট রাখবেন। অনেক সময় দেখবেন অনেকে কি বলে, রাস্তায় যেতে যেতে অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়, তার ফোন নাম্বার আপনি লিখে রেখে দিয়েছেন, কোনোদিনও কাজে লাগাননি,
তার কন্ট্যাক্ট বের করুন। এরকম বিভিন্ন কন্ট্যাক্ট বের করে আপনাকে লিস্ট করতে হবে। কত না, 1 মাসের মধ্যে আপনাকে 50টা লোকের নামে লিস্ট করতে হবে। তো সেই 50টার মধ্যে ভাগ যদি করি, কারণ কি আগামী বৃহস্পতিবার আমাদের প্রোগ্রাম, বৃহস্পতিবারের আগে 7 দিন সময়, এই 7 দিনের মধ্যে আপনাকে 10টা লোকের নামের লিস্ট কম্পালসারি করতে হবে। কোথায় করবেন না, আপনার ডায়েরিতে লিস্ট করতে হবে। এই নয় কি যে আপনি পরের দিন আমাদেরকে বলবেন যে হ্যাঁ আমি লিস্ট করে নিয়েছি, সেটা কিন্তু নয়। আপনার যারা আপলাইন, যারা সিনিয়র টেকনিক্যাল অ্যাচিভার, রয়্যালটি অ্যাচিভাররা যারা আপনাকে এই গ্রুপে নিয়ে এসছে, তারা কিন্তু আপনাকে ওয়াচ করবে, কারণ কি আমরা সবার নামের লিস্ট অলরেডি তাদের ডায়েরিতে নোট করিয়ে দিয়েছি এবং আমরা তাদেরকে ফলো আপের জন্য আলাদা ডায়েরি তৈরি করিয়ে দিয়েছি। সেখানটা তারা ফলো আপ করবে যে কে কে লিস্ট করলেন, কে কে লিস্ট করলেন না। একদম স্কুল কলেজে যেভাবে হোম টাস্ক দেওয়া হয়, সেই হোম টাস্ককে আবার ফিরিয়ে নেওয়া হয়, সেই রকম ভাবেই কিন্তু এখানকার প্রোগ্রাম চলতে থাকবে। এবং আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব 100% সিরিয়াসলি এই বিষয়টাকে নিন। এটা একদম ছোট্ট ছোট্ট প্রসেস আপনাদেরকে আমরা করাবো, যেগুলো ইজি এবং করা সম্ভব, কিন্তু আপনি যদি সেটাকে মেনে চলেন তাহলে কিন্তু পরের দিনের কাজ আবার আপনার কাছে সহজ হবে। এবং আপনি ধীরে 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 আমরা সেভাবেই প্রোগ্রামের ডিজাইন করেছি যেভাবে আপনি রয়্যালটিতে পৌঁছবেন। এই নয় কি যে আপনি ভাবছেন মনে মনে কি যে 10টা লোকের নামের লিস্ট করলেই কি আমি রয়্যালটি পৌঁছে যাবো, না, 10টা লোকের নামের লিস্ট না করলেও পৌঁছবেন না। তো এটা একটা স্টেপ। এরকম যতগুলো স্টেপ আমরা এগোবো, তার মধ্যে প্রথম স্টেপ হচ্ছে আপনাকে এই প্রথম 7 দিনের মধ্যে 10 জন লোকের নামের লিস্ট কম্পালসারি করতে হবে। নেক্সট হচ্ছে কিভাবে লিস্টটা করবেন। দেখুন, লিস্টের মধ্যে এই কটা জিনিস, এই 5টা জিনিসকে আপনি নোট করবেন। কি করবেন না, ভদ্রলোকের নাম লিখবেন, তার মোবাইল নাম্বার লিখবেন, হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার, এবং সিটি কোথায় উনি থাকেন সেই শহরের নাম, এবং অকুপেশন, উনি বিজনেস করেন কি চাকরি করেন কি যাই করুন না কেন, হাউস ওয়াইফ যাই করুক না কেন, তার অকুপেশন লিখবেন। তারপরে তার রিলেশন, আপনার সঙ্গে তার সম্পর্ক কি, আপনার অফিস কলিগ হতে পারে, আপনার স্কুলের বন্ধু হতে পারে, আপনার ভালোবাসার মানুষ হতে পারে, যে হোক না কেন রিলেশন আপনি সেখানটায় লিখবেন। এই 5টা ক্রাইটেরিয়া আপনি লেখার পর আপনার ডায়েরির পাতায় মিনিমাম 10টা লোকের নাম আপনি আগামী 7 দিনের মধ্যে লিখে কমপ্লিট করুন। এটা আপনার প্রথম হোমওয়ার্ক। নেক্সট আরেকটা কাজ করবেন, যেটা আমি আর স্লাইডে আসবে না, আমি তাও আপনাকে মুখে বলি। নেক্সট যেটা করবেন, আপনার কাছে না প্রচুর ড্রিম আছে, আপনি একটুখানি আপনার মাথাকে খুঁচিয়ে দেখবেন যে আপনার মাথায় প্রচুর ড্রিম আছে, প্রচুর স্বপ্ন আছে, যেগুলো আপনার ইচ্ছে ছিল করার, কিন্তু আপনি করে উঠতে পারেননি, কারণ আপনি সায়েন্টিস্ট, আর্টিস্ট বা রাইটার হননি। আপনার কাছে রয়্যালটি বোনাস বা রয়্যালটি ইনকাম বা ওরকম বড় ইনকাম কখনো আসেনি, যে কারণে আপনি আস্তে আস্তে সেই স্বপ্নগুলোর উপরে চাপা দিয়ে দিয়েছেন। কিন্তু আপনি সেই স্বপ্নগুলোকে আবার রিকল করে আপনি নতুন করে সেই স্বপ্নগুলোকে ভাববেন। আপনার কাছে প্রচুর স্বপ্ন আছে, সেই প্রচুর স্বপ্ন থেকে আপনার ডায়েরির প্রথম পাতায় 5টা স্বপ্ন লিখবেন, যে ড্রিম আপনার টাকা দিয়ে ফুলফিল হয়। কারণ কি বলা হয় তো যে এই পৃথিবীতে সেকেন্ড গড কিন্তু টাকাই, তো সেই টাকা দিয়ে ফুলফিল করা যায় এরকম 5টা স্বপ্ন যেটা আপনি করতে চান। সাপোজ কি আপনি অনেক বড় একটা বাড়ি করতে চান, যে বাড়িতে আপনার বিরাট বড় বাগান থাকবে, আপনার ইচ্ছে অনেক বড় বাড়ি তৈরি করার, আপনার ইচ্ছে অনেক বড় একটা গাড়ি কেনার, বা আপনার 4-5টা মার্সিডিজ কেনার, এই ধরনের বড় বড় স্বপ্ন যেগুলো টাকা দিয়ে ফুলফিল করা যায়, সেরকম 5টা স্বপ্ন যেটা আপনার ভেতরে সুপ্ত ইচ্ছে ছিল, প্লিজ আপনি লিখবেন। কারণ এটাও এই বিজনেসের অনেক বড় ইনভেস্টমেন্টের কাজ করে যদি আপনি লেখেন। কারণ কি আপনি মনে মনে অনেক ম্যাক্সিমাম মানুষ কি মনে মনে ভাবে, আমি লিখলে কি হয়ে যাবে নাকি? হ্যাঁ, লিখলে হয়ে যাবে না, কিন্তু না লিখলেও হবে না, এটা জেনে রাখুন। কারণ কি আপনি যে ট্রেনে উঠেছেন না, সেই ট্রেনের ড্রাইভার যতই থাকুক না কেন, পেছন থেকে যদি গার্ড হুইসেল না মারে বা গার্ড যদি সবুজ পতাকা না দেখায়, তাহলে পরে ট্রেনের ক্ষমতা নেই, ট্রেনের ড্রাইভার ট্রেন ছাড়তে পারে। তো আপনাকে এখান থেকে হুইসেল দিতে হবে। ড্রাইভার উপরওয়ালা ভগবান উনি আছেন, উনি দেখবে যে কখন আপনি বাঁশি বাজাচ্ছেন আর কখন আপনি সবুজ পতাকা দেখাচ্ছেন। যতক্ষণ না দেখাবেন ততক্ষণ পর্যন্ত আপনার গাড়ি ছাড়বে না। সুতরাং আপনাকে এই সিগন্যালটা দিতে হবে। আপনাকে কি করতে হবে না, ড্রিম তৈরি করতে হবে। সেই ড্রিম এই বিজনেসের একটা বিরাট বড় ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বলা হয়। তো সেই ড্রিম আপনাকে 5টা লিখতে হবে। তাহলে আপনি কটা করবেন, 10টা লোকের নাম লিখবেন আপনার ডায়েরিতে, কোনো খাতায় মাথায় পেপারের উপরে নয়, লিখবেন ডায়েরিতে, অথবা একটা ভালো খাতা রাখবেন, সেই খাতার মধ্যে অনেক কিছু লিখতে হবে আগামী দিনে। তো সেইখানটায় আপনি লিখবেন আপনার ড্রিম 5টা, মিনিমাম 5টা, যেটা টাকা দিয়ে ফুলফিল হয়, এবং আপনি 10টা লোকের নামের লিস্ট তৈরি করবেন। তো এটা করার পর আমরা সেকেন্ড উইকে আপনাদের সঙ্গে মিলবো। আর আমি সবাইকে বলবো, আজকে থেকে একদম নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে আগে সবার আগে বোঝান। ইমাজিন করুন কি যে আপনি একজন রয়্যালটি অ্যাচিভার হয়ে গেছেন। আপনি রয়্যালটি অ্যাচিভ করার পর আপনার স্টেজে ডাকা হচ্ছে, স্টেজে ডাকার পর আপনাকে ফুলের মালা দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে, আপনার বুকের বাঁ দিকে একটা পিন পরিয়ে দেওয়া হচ্ছে, যে পিনটার নাম রয়্যালটি পিন, আর আপনার হার্টের সঙ্গে সেই পিন টাচ করছে, আর আপনার ভেতরে একটা রোমাঞ্চ তৈরি হচ্ছে। আপনি বিরাট বড় একজন অ্যাচিভার হয়েছেন। যে 3 শ্রেণীর মানুষ এতদিন রয়্যালটি বোনাস পেত, সেই রয়্যালটি বোনাস এবার আপনি পাওয়া শুরু করেছেন, এবং আপনাকে নিয়ে বিরাট বড় প্রচার হচ্ছে, আপনাকে নিয়ে মোবাইল ফোনে মিটিং হচ্ছে, আপনাকে নিয়ে সেলিব্রেশন হচ্ছে বড় বড় হলে।
আপনি এই দৃশ্যগুলোকে দেখতে শুরু করুন, ইমাজিন করুন আই এম রয়্যালটি অ্যাচিভার। আজকে থেকে ভাবুন আপনি একজন রয়্যালটি অ্যাচিভার, বাকি 52 সপ্তাহের প্রসেসিং এ আপনি রয়্যালটি অ্যাচিভার কমপ্লিটলি প্র্যাকটিক্যাল লাইফে হয়ে যাবেন। কিন্তু শুরু করতে হবে আপনার ইমাজিনেশন দিয়ে, আপনার ভাবনা দিয়ে, আপনার প্রকাশ আপনার ইচ্ছে দিয়ে হবে, রাইট? তো আমরা সবাই মিলে সেই ট্রেনে উঠে বসে গেছি অলরেডি এবং আমরা সবাই রয়্যালটি অ্যাচিভার হয়ে গেছি এবং আমাদের জার্নিকে আমরা সবাই মিলে এনজয় করব এবং এই এনজয় করতে করতে আমরা পরবর্তীকালে আরো অনেক কিছু শিখবো। এবং নেক্সট আমাদের সঙ্গে যিনি আছেন টেকনিক্যাল অ্যাচিভার মিস্টার নীলকমল ঘোষ আপনাদের সঙ্গে শেয়ার করবেন তার কিছু এক্সপিরিয়েন্স এবং তার কিছু টেকনিক শেখাবেন আপনাদেরকে। আপনারা সবাই মন দিয়ে শুনুন। প্লিজ কাম অন দ্য স্ক্রিন মিস্টার নীলকমল ঘোষ। থ্যাংক ইউ। नीलकमल सर। नमस्कार। हाँ सर, सुनाई दे रहा है? जी सुनाई जी, अच्छे? हाँ साउंड क्लियर है। থ্যাংক ইউ। আমরা সকলে শুনলাম আমাদের সিনিয়র স্যার মিস্টার কমল কৃষ্ণ দে সরকার এন্ড মিস্টার বিনিময় স্যারের কথা শুনলাম। অ্যাকচুয়ালি এই যে প্রোগ্রামিংটা করা হলো, এই প্রোগ্রামিংটার বিষয়টা যদি ভাবি যে আপনি যদি এই ফিলিংসটা অনুভব করেন যে আপনি রয়্যালটি অ্যাচিভার হয়ে গেছেন বা হতে চলেছেন, আপনি যদি এটাকে ভিজুয়ালাইজ করতে পারেন, ভিজুয়ালাইজ আপনাকে সেই সামনে সেটাকে করতে। যদি আপনি ভিজুয়ালাইজই না করতে পারেন, দেখতেই না পারেন যে আপনি বিজনেসে রয়্যালটি অ্যাচিভমেন্ট পেয়ে গেছেন বা আপনি পেতে চলেছেন, সেই ফিলিংস যদি আপনার মধ্যে না আসে, স্যার এখান থেকে আপনি সেই জায়গায় পৌঁছাতে পারবেন। সেই জন্য এই প্রোগ্রামিংটা ওরা একটা সেট আপ করলো যে হোয়াট ইজ রয়্যালটি, রয়্যালটি কি, রয়্যালটি মিনস রাজস্ব অর্থ। সেটা আমরা দেখলাম কিছু শ্রেণীর মানুষই পায়, কিন্তু আমরা যে এমন একটা বিজনেসের সঙ্গে ইনভলভ আছি যেখানে আমরা রয়্যালটির মতো ইনকাম পেতে পারি, জেনারেশন ওয়াইজ সেই রয়্যালটি আমরা আমাদের জেনারেশনকেও সেই রয়্যালটি ছেড়ে যেতে পারি। অর্থাৎ আমরা থাকবো না কিন্তু সেই ইনকাম আমাদের জেনারেশনও পাবে, এরকম একটা জায়গার নাম হচ্ছে রয়্যালটি। তো আমি বলবো যদি বিজনেস করতে হয় আরসি বিজনেস, সে রয়্যালটি অ্যাচিভমেন্টের জন্য কাজ করবে। 2000, 5000, 10,000, 20,000 জন্য কাজ করবেন না স্যার। রয়্যালটি কিভাবে পাওয়া যায়, রয়্যালটি পিন কিভাবে অ্যাচিভমেন্ট করা যায় এবং রয়্যালটির মতো পজিশনে কিভাবে যাওয়া যায় সেটাকে আপনাকে ভাবতে হবে। তাই আপনাদেরকে আজকে সুন্দরভাবে ওরা বিশ্লেষণ করলো আমাদের দুজন স্যার। তো আমি একটু বিষয়টাকে একটু চার কথা বলবো জুমের বিষয়ে। তার আগে বলি যে আমরা সবাই অ্যাচিভমেন্ট চাই, এটা ঠিক, সবাই সাকসেস চাই, কিন্তু চাইলেই হবে না। দেখুন একটা জিনিস আমি আপনাকে বলি যে আমরা যখন এই বিজনেসে সাকসেস পেতে চাই আমরা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হই। আর এই চ্যালেঞ্জের যখন সম্মুখীন হই আমরা এই চ্যালেঞ্জকে ওভারকাম করতে চাই না, আমরা এই চ্যালেঞ্জকে কিভাবে প্রবলেম, সমস্যা, এই সমস্যা ভেবে আমরা চলে যাই। যে কোনো সফলতা মাথায় রাখবেন সহজে আসে না। যে কোনো সফলতা পেতে গেলে আপনাকে এই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, ব্যথা পেতে হবে, যন্ত্রণা নিতে হবে। মাথা রেখে দেন, রয়্যালটিও কিন্তু আসানি সে আসবে না। কারণ কথা বলে না, সফলতা হামেশা দর্দ কি কোখ সে জন্ম নেতা হয়। সফলতা সবসময় ব্যথার থেকে জন্ম। একটা মাকে, মহিলা একটা লেডিসকে যদি তার মা ডাক শুনতে হয় তাকেও তাকে 9 মাস তাকে ব্যথা নিতে হয়। 9 মাস ব্যথা যন্ত্রণা সহ্য করার পরও কিন্তু তারপর তাকে মা ডাক শুনতে সে পায়। তার মানে ভাবেন 9 মাস সে ব্যথা সহ্য করে। 9 মাস তার কি পরিস্থিতি, খেতে পায় না, ভমিটিং হয়ে যায়, পেন হয়, ব্যথা হয়, সমস্ত কিছু সে ওভারকাম করে একটাই কারণে, সে যখন ঘরে থাকে তখন একটা সুন্দর ফুটফুটে বাচ্চার ছবি রাখে এবং সেই ব্যথা যন্ত্রণা ভমিটিং না খাওয়া বিভিন্ন প্রবলেম যখন হয় আর ওই বাচ্চাটাকে যখন উঠে দেখে তখন তার সমস্ত ব্যথা যন্ত্রণা সমস্তটাই সে ভুলে যেত। শুধু তাই নয়, যখন বলা যায় সায়েন্স বলে যে 9 ডেসিবেলের উপরে ব্যথা যদি হয় একটা মূল পুরুষ বা মহিলা মারা যেতে পারে 9 ডেসিবেলের উপর সেই ব্যথা যদি ওঠে। কিন্তু যখন একটা মা বা একটা লেডিস প্রসব করেন তখন বাচ্চা জন্ম দেয় তখন তার ব্যথা 11 ডেসিবেল অর্থাৎ 11 ডেসিবেলের উপরে হয়, কিন্তু তার কিছু হয় না, কারণ সে দেখতে পাচ্ছে তার আগামী প্রজন্ম আসতে চলেছে
সেই ফুটফুটে বাচ্চাটা তার জীবনে আসতে চলেছে, এই ভিজুয়ালাইজ করতে পারে বলে সেই ব্যথাকেও সে ওভারকাম করতে পারে। তেমনি ভাবে আমরা যখন এই রয়্যালটির মতো পিন, এই রয়্যালটির মতো পজিশন, রয়্যালটির ইনকাম কে যখন আমরা দেখতে পাবো, ভিজুয়ালাইজ করতে পারবো, তখন কিন্তু এই চ্যালেঞ্জ, এই ব্যথা, এই যন্ত্রণা, এগুলো কিন্তু আমরা ওভারকাম করবোই, এবং করলে আমরা অবভিয়াসলি সাকসেস পাবো। তাই আমরা একটুখানি আমরা এখানে কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই। হোয়াট ইউ নিড টু বি এ রয়্যালটি অ্যাচিভমেন্ট। রয়্যালটি অ্যাচিভমেন্টের জন্য আপনার কি কি প্রয়োজন আছে একটুখানি আমি আলোচনা করি দুই একটা। নাম্বার ওয়ান, আজকে যারা আমার কথা শুনছেন, এখন আমাদের সাথে পার্টিসিপেন্ট আছেন 126, 125 থেকে 26 জন আমাদের সঙ্গে আছেন, যারা সিরিয়াস, যারা ডেডিকেটেড। তাই প্রত্যেককে বলবো, যেহেতু আপনারা এই প্রোগ্রামটা শুনছেন, এই প্রোগ্রামটা আজকে শুরুয়াত হলো, এটা প্রতি সপ্তাহে চলবে, এবং প্রতি সপ্তাহে যে টাস্ক দেওয়া হবে, প্রতিদিনের কাজ, আমরা বলি না প্রতিদিনের কাজ যদি প্রতিদিন করি তাহলে কোনোদিন আমাদের খারাপ রেজাল্ট হয় না, আমরা অবভিয়াসলি ভালো রেজাল্ট করব। কিন্তু আমরা কি করি, যে পড়া জমিয়ে 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 পাহাড় যখন করে ফেলেছি, তখন আর পড়ার ইচ্ছা থাকে না, ওরা এত কি করে পড়বো। তো বিষয়টা হচ্ছে, আমরা যদি প্রতিদিনকার কাজ প্রতিদিন করি, তাহলে কিন্তু আমরা রেজাল্ট অবভিয়াসলি ভালো করব, আমরা যে কোনো অ্যাচিভমেন্ট চাইছি সেই অ্যাচিভমেন্টে পৌঁছাবো। কিন্তু সমস্যার বিষয় হচ্ছে, আমরা প্রতিদিনকার কাজ প্রতিদিন না করে আমরা পাহাড় সমান কাজ আমরা মানে দাঁড় করিয়ে ফেলি, যার ফলে আমাদের করার ইচ্ছা থাকে। তো দেখুন, এই রয়্যালটি অ্যাচিভমেন্ট পেতে গেলে কি প্রয়োজন? নাম্বার ওয়ান, আপনার কমিটমেন্ট। আপনার কমিটমেন্ট ভীষণ প্রয়োজন আছে। কমিটমেন্ট কার কাছে? আপনার নিজের কাছে কমিটমেন্ট হওয়া উচিত এই বিজনেসের প্রতি, আপনার ফ্যামিলির কাছে কমিটমেন্ট হওয়া উচিত। কারণ এই বিজনেস করার সময় আপনি যে চাকরি করছেন, বিজনেস করছেন, ওই চাকরি বিজনেস সত্ত্বেও 8 ঘন্টা 10 ঘন্টা মেহনত করার পরও আপনি এক্সট্রা যে টাইমটা ফ্যামিলিকে দেওয়া উচিত, সেই টাইমটাকে আপনি আরসিএম বিজনেসে দিচ্ছেন কিনা, আরসিএম বিজনেস থেকে আপনি ফিউচার তৈরি করার জন্য। কিন্তু সেই টাইমটা দেওয়ার নাম করে যদি আপনি সিরিয়াসলি কমিটমেন্টের সাথে কাজ না করেন, ফ্যামিলির সাথে কমিটমেন্ট না করেন, তাহলে সেই টাইমটাকে যদি ওয়েস্টেজ করেন, তার না তো ফ্যামিলিকে সময় দিচ্ছেন, না তো যে উদ্দেশ্যে এসছে সেই উদ্দেশ্যে আপনার সাকসেস হবে। তাই কমিটমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট আপনার কাছে, আপনার ফ্যামিলির কাছে, আপনার আপলাইনের কাছে, ইভেন কি আপনার ডাউনলাইনের কাছে। আপনার কমিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো কমিটমেন্ট আপনার থাকা দরকার এই বিজনেসে সাকসেস পাওয়ার জন্য। নাম্বার টু, রাইট অ্যাকশন। সঠিক ওয়েতে আপনাকে কাজ করতে হবে। আপনার মাথা আমার মাথা লাগিয়ে কাজ করলে হবে না। সিস্টেম কি বলছে, সিস্টেম কি বলছে, অ্যাক্টিভ আপলাইন কি বলছে, 6 বেসিক কি বলছে, 8 কোর কি বলছে, সেটাকে আপনাকে ফলো করতে হবে, রাইট অ্যাকশন করতে হবে। আমরা অনেকে দেখেছি বিজনেস তো করি, কিন্তু নিজস্ব মাথা লাগিয়ে, নিজস্ব বুদ্ধি লাগিয়ে, অর্থাৎ রং ওয়েতে কাজ করি, ভুল পথে কাজ করি, যার ফলে যে আসানোর রেজাল্ট আসা দরকার সেটা আমাদের কাছে অনেক সময় এসে পৌঁছায় না, বা আপনার কাছে এসে পৌঁছাবে না যদি রাইট অ্যাকশন আপনি না করেন। নাম্বার 3, ডিসিপ্লিন ভীষণ ইম্পর্টেন্ট। আমি এতক্ষণ ধরে সবাই মিটিং করছিল, আমি সমস্ত নোট করছিলাম, কে কে ডায়েরি মেনটেন করছে, কে কে ড্রেস কোড মেনটেন করছে, কে কে মিটিংটাকে শুনছেন, কে কে শুয়ে আছেন, কে কে এদিক ওদিক তাকাচ্ছেন। দ্যাট মিনস ইনডিসিপ্লিন যদি আপনি হন, আপনি যদি ইনডিসিপ্লিন হন, তো স্যার আপনার টিমও ইনডিসিপ্লিন হবে। ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ডিসিপ্লিন স্যার আপনাকে মেনটেন করতে হবে। আপনাকে আমি বারবার বলেছিলাম ড্রেস কোডটা মেনটেন করতে, আপনাকে বলেছিলাম লাইট শার্ট আপনি পরবেন, টাই যদি নাও থাকে লাইট শার্ট, আপনি হালকা কালারের শার্ট পরবেন। আপনাকে বলা হয়েছিল কিনা, যেভাবে বসবেন আপনার ফেস যেন সম্মান দেখা যায়। আমি দেখছিলাম কারুর সিলিং ফ্যান দেখা যাচ্ছে, কারুর বা পেছনে শুধু দেওয়াল দেখা যাচ্ছে, কারুর বা শুধু নিচ থেকে শুরু করে তার একদম নাকটা দেখা যাচ্ছে, তার মুখ আমি দেখতে পাচ্ছি, কারুর বা পেছনটা দেখা যাচ্ছে, কেউ বা শুয়ে আছেন। ইনডিসিপ্লিন স্যার ভেরি ব্যাড। আপনি অ্যাজ এ রয়্যালটি আপনি ভাবতেই পারছেন না, আপনি অ্যাজ এ রয়্যালটি অ্যাচিভার, যার কাছে 20,000, 30,000, 50,000, 60,000, 70,000 ইনকাম আসতে চলেছে আগামী দিনে, সে নিজেকে এখনো সে নিজে তৈরি না। মাথা রাখবেন, আমরা অনেক সময় বলি না যে রয়্যালটি আসুক টাই পড়বে,
রয়্যালটি আসুক ড্রেস পরবো, রয়্যালটি আসুক স্যুট পরবো, রয়্যালটি আসুক মিটিং অ্যাটেন্ড করবো। অর্থাৎ আপনি চাইছেন আসুক, মানে কন্ডিশন রাখছেন যে এটা হলে এটা করবো। মাথা রাখবেন, কন্ডিশন করে কিছু করতে পারবেন। উপরবেলাও বলছে তুমি আগে করো, টাই পরো, তারপর তোমার কাছে আমি রয়্যালটি পাঠাবো। তুমি আগে ড্রেস কোড মেনটেন করো, তবে তোমার কাছে রয়্যালটি পাঠাবো। তুমি আগে সিস্টেমে আসো, তুমি আগে ডিসিপ্লিন মেনটেন করো, তুমি আগে 100% প্রোডাক্ট ইউজ করো, তুমি আগে সিস্টেমে আসো, তবেই তোমার কিনা রয়্যালটির মতো পজিশন তোমার কাছে অটোমেটিক্যালি আসবে। সব অটো মুডে চলে আসবে, কিন্তু ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রিন্সিপাল অফ সাকসেস, সাকসেসের জন্য কিছু প্রিন্সিপালস আপনাকে মেনটেন করতে হবে, মাথা রেখে দেন। রাইট রাইট মেন্টাল অ্যাটিটিউড, মানসিক দিক থেকে আপনাকে তৈরি হতে হবে। আপনার অ্যাটিটিউড, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার রয়্যালটির মতো ভাবে আপনাকে এখন সেখানে তৈরি হতে হবে। মানসিক দিক দিয়ে, আমরা মানসিক দিক দিয়ে মেন্টালি আপনাকে তৈরি হতে হবে, মেন্টালি। ইয়েস, আপনি যদি এই বিজনেসে এই মুহূর্তে রয়্যালটি অ্যাচিভার হন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার ড্রেস কোড, আপনার অ্যাটিটিউড, আপনার কিরকম হওয়া উচিত ছিল, সেটা আপনাকে এখন থেকে ভাবতে হবে। ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউটরকে বলেছিলাম আমি ভিডিও মুডে রাখতে, ম্যাক্সিমাম পেছনের দিকে আমি যত গেছি সব ভিডিও অফ, ইয়ানি সে আইদার মিটিং শুনছে না, ইয়া তো শুনছে তো সে হয়তো খেতে খেতে শুনছে, ইয়া তো শুয়ে শুয়ে শুনছে, ইয়া তো অন্য কাজ করতে করতে শুনছে। ইয়ানি সিস্টেমের বাইরে কিন্তু আপনি কাজ করছেন শুরুয়াতে। ইয়ানি আমরা প্রথমেই বলেছিলাম যে কন্ডিশন আছে এই বিজনেসে, এই মিটিংটার পিছনে। যদি আপনি সেই কন্ডিশন গুলো মানেন, তবেই কিন্তু এই গ্রুপে থাকতে পারবেন। আদারওয়াইজ আপনাকে একবার দেখা হবে, দুবার দেখা হবে, তিনবার আপনাকে দেখা যাবে, আপনি গ্রুপে দেখতেই পারবেন না। অর্থাৎ ডিসিপ্লিন আমরা চাই, যারা সিরিয়াস তারা এখানে কেরিয়ার করবে, যারা ক্যাজুয়ালি বিজনেসটাকে সিরিয়াস নেননি তারা তো না নিজে কিছু করতে পারবে, না তো অন্যকে কিছু করাতে পারবে। সুতরাং সেরকম সিরিয়াস ডিস্ট্রিবিউটার যারা নিজেকে সত্যি সত্যি আরসি বিজনেসে সাকসেস চাই, আমরা তার জন্য 100% উজাড় করে দিতে এই ধরনের প্রস্তুতি নিয়েছি। রাইট রাইট ডুইং মোর টকিং লেস, কথা কম কাজ বেশি, কথা কম হবে কাজ বেশি হবে। রাইট, তো আমরা কথা বেশি বলি, কাজ কম, কথা আর কাজের আমাদের মিল থাকে। স্যার আমাদের কথা কম, এখন কাজ বেশি হয়। আমার আপলাইন একটা কথা বলেছে, সারা মাস তুমি এদিক ওদিক ওমাতা ওমাতা দূরে ছুটে বেরিয়েছো, মাসের শেষে রেজাল্ট বলে দেবে অ্যাকচুয়ালি তুমি কি কাজ করছো। রেজাল্ট নেই, দ্যাট মিনস তোমার কোনো রিওয়ার্ড নেই। রাইট, সেদিনকে কি বলছিল যে এফোর্টস নট রিওয়ার্ডেড, রেজাল্ট ইজ রিওয়ার্ড। রাইট, মেহনত করলে শুধু রিওয়ার্ড আসবে না, রেজাল্ট আসলে রিওয়ার্ড আসবে। তো আপনার রেজাল্ট বলে দেবে আপনি অ্যাকচুয়ালি সারা মাসে কি কাজ করেছেন। তো রেজাল্ট ওরিয়েন্টেড কাজ করুন, কথা কম কাজ করুন, নিঃশব্দ কাজ করে যান। রাইট রাইট, বিকাম এ পারসন অফ অ্যাকশন। রাইট, অ্যাকশন মুডে আসুন, অ্যাকশন মুডে আসুন। রাইট, অ্যাকশন মুডে আপনাকে আসতে হবে। কারণ এই বিজনেস কি, যে আমরা যতই কথা বলি, যতই গল্প করি, যদি আমরা অ্যাকশন না করি, আপনি হাজার চেষ্টা করলেও রেজাল্ট কিন্তু আপনার কাছে এসে পড়ছে। অ্যাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যেসব সমস্ত কথা বলছি সব কিন্তু থিওরিক্যাল, ঘরে বসে বলছি, আপনি ঘরে বসে শুনছেন, কিন্তু করতে হবে আমাদেরকে প্র্যাকটিক্যাল। আর প্র্যাকটিক্যালি যখন আমরা কাজ করব, তখনই কিন্তু আমরা রেজাল্ট আনব। রাইট, আজকে এই বিজনেসে যে জায়গাতে আমি আছি, যে জায়গাতে এই অ্যাচিভমেন্ট যারা আপনাদের সামনে আছেন, রয়্যালটি টেকনিক্যাল, তারা কিন্তু কেউ উইদাউট অ্যাকশনে কেউ কিন্তু অ্যাচিভমেন্ট পায়নি। তারা অ্যাকশন করতে হয়েছে, ফিল্ড ওয়ার্ক করতে হয়েছে, মানুষের কাছে পৌঁছাতে হয়েছে, প্রোডাক্ট সেল করতে হয়েছে, যা যা বলেছে ডিসপ্লে করতে হয়েছে, যা যা বলেছে সেগুলো করতে হয়েছে, তবেই কিন্তু তাদের কাছে অ্যাচিভমেন্ট এসছে। এমনি কিন্তু হাওয়ায় হাওয়ায় আসেনি স্যার, আসবেও না। রাইট, তাই আপনাকে রেগুলার শিডিউলে ডেইলি অ্যাকশন মুডে আপনাকে আসতে হবে। ইভেন কি ডেইলি অ্যাকশন মুডে শুধু নিজে আসবো না, আমাদেরকে ডেইলি অ্যাকশন করার জন্য একটা ফোর্স তৈরি করতে হবে।
একটা সৈনিক তৈরি করতে হবে যারা কিনা ডেইলি অ্যাকশন মুডে আরসিএম বিজনেসের পিছনে ডেইলি অ্যাকশন কোনো না কোনো কাজ করবে, রাইট? এন্ড অ্যাকশন ইন স্পিড অফ ডিফিকাল্টস। যে কোনো পরিস্থিতিকে আপনাকে অ্যাকশন এমন একটা জিনিস যে কোনো এই কঠিন পরিস্থিতিকে আপনাকে কি বলবো এটা বিদ্বেষ করতে পারে, রাইট? তো অ্যাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। রেগুলার বেসিস অ্যাকশন করুন, শিডিউল তৈরি করে কাজ শুরু করুন। রেগুলার আপনার ডায়েরিতে আরসিএম পারপাস কোনো না কোনো শিডিউল 2 থেকে 4 ঘন্টা আপনার থাকা দরকার আছে। এইটা যদি আপনি করেন তাহলে আমি যেটা বললাম, হোয়াট ইউ নিড টু বি এ রয়্যালটি অ্যাচিভমেন্ট, আপনার জন্য কি কি দরকার, রয়্যালটি অ্যাচিভমেন্টের জন্য এতগুলো জিনিস আপনার মধ্যে দরকার। আশা করছি আপনি লিখে নিয়েছেন, যদি লিখে থাকেন ভেরি গুড। এই জিনিসগুলো প্রথম আপনার মধ্যে দরকার আছে। সেকেন্ড বিষয় যেটা নিয়ে আমি আসবো সেটা হচ্ছে কিনা আমরা যে সিস্টেমের মধ্যে যে ডিজিটাল প্ল্যাটফর্মে এসেছি, আমাদেরকে সময়ের সাথে সাথে আমাদের নিজেদেরকে আপডেট হতে হয়েছে, পরিবর্তন হতে হয়েছে। আজকের এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা কিন্তু যেটা করতে পারবো না সেটা হচ্ছে আমরা মিটিং অর্গানাইজ করতে পারবো না, কোনো হলে গ্যাদারিং করতে পারবো না আমরা। তো আমাদের সময়ের সাথে সাথে আমরা বিজনেসের কথা বলে না যে যখন একটা প্রবলেম আসে, একটা চ্যালেঞ্জ আসে, একটা বাধা আসে, তেমন ভাবে উপরবেলা দাঁড়িয়ে আছে অনেক রাস্তাটা খুলে দেওয়ার জন্য, সেই বাধাকে অতিক্রম করার জন্য। তো আমাদের কাছে আমরা মিটিং নেই মানে আমাদের বিজনেস কিভাবে বাড়াবো, বিজনেস কিভাবে গ্রোথ হবে আমরা ভাবতেই পারতাম না। কিন্তু দেখুন এই জুম সিস্টেম আসাতে, এই টেকনোলজি আসাতে আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে আজকে 125টা পার্টিসিপেন্টকে একটা ফোনের মধ্যে সবাইকে বন্দি করে ফেলেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার, যে যার ঘরে বসে এই মিটিংটা শুনছেন এবং যে যার ঘরে বসে বিনা পয়সায় এই প্রোগ্রামগুলো থেকে আপনি কিছু না কিছু লাভ উঠাচ্ছেন, কিছু না কিছু এডুকেশন, নলেজ, বিভিন্ন জিনিস আপনি পাচ্ছেন। তাই বলবো এই টেকনোলজিকে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে, টেকনোলজিকে আপনাকে শিখতে হবে, টেকনোলজিকে আপনাকে শেখাতে হবে। তো দুটো টাস্ক আপনাকে বিনিময় দিয়েছেন, বিনিময় স্যার দুটো টাস্ক দিয়েছে কিনা 10টা লোকের নাম আপনাকে নেক্সট উইকে লিখে আনতে হবে। খুবই ইজি কাজ, 10টা লোকের নাম আপনি লিখতে পারবেন না, আমার মনে হয় না এটা হতে পারে না। 10টা লোকের নাম, অ্যাড্রেস, তার অকুপেশন এবং রিলেশন আপনি লিখে আনবেন। লিখে শুধু আনলেই আপনি লিখেছেন কি লিখেননি হতে পারে, যে কোনো কাউকে আপনাকে জিজ্ঞাসা করা হবে এবং আপনাকে সেই ডায়েরিতে দেখাতেও হতে পারে স্যার তারা কোথাকার লোক, কোথাকার তাদের নাম, মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস এবং তার রিলেশন, অকুপেশন সবই আপনার কাছ থেকে জিজ্ঞাসা করা হতে পারে। এনিবডি, হয়তো 125টা লোককে সম্ভব না, কিন্তু 10টা 15টা লোককে জিজ্ঞাসা করা হতেই পারে। সুতরাং আপনাকে মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখতে হবে এবং সেটাকে যে ওয়ার্ক দেওয়া হয়েছে, যে ওয়ার্কিং সিটটা বলা হলো, সেটা আপনাকে কমপ্লিট করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 যেটা বলেছিল 5টা ড্রিম আপনাকে লিখতে হবে, পয়সার সঙ্গে সম্পর্কিত 5টা ড্রিম, যেটা পয়সা হলে আপনি কি কি করতে চান, গাড়ি, বাড়ি, হ্যাঁ, বিদেশে ট্যুর, বিভিন্ন জিনিস আছে, মানুষের স্বপ্নের অভাব নেই। এটা পয়সার সঙ্গে সম্পর্কিত অ্যাসেট, বিভিন্ন জিনিস হতে পারে। কি করতে চান 5টা, এরকম 5টা স্বপ্নকে আপনি লিখে আনেন। এই দুটো টাস্ক দিয়েছেন, আমি একটা টাস্ক আপনাকে দেবো, 3টে টাস্ক আজকে থাকবে। এই 3টা টাস্ক আমরা নেক্সট সপ্তাহে, এমন কিছু দেবো না যেটা আপনি করতে পারবেন না, রাইট? কিন্তু যতটুকুনি দেবো ততটুকুনি করতে হবে। কারণ দেখুন, যতই আমি এখানে বসে লেকচার দেই, যতই আমি কথা বলি, যতই আমি গল্প করি, তখনই সাকসেস হবে যখন এই কাজগুলো আপনি করবেন, ইমপ্লিমেন্ট করবেন, এটা কাজে রূপান্তরিত করবেন, রাইট? কারণ মাথা রাখবেন আমরা একটা টিম ওয়ার্কের মধ্যে আছি। টিম ওয়ার্কে কি হয়, একটা ক্রিকেট টিম, একটা ফুটবল টিম কখনো একজনের মাধ্যমে টিমকে জেতা সম্ভব না। আপনি যদি দেখেন ক্রিকেট টিমে বিরাট কোহলি দারুণ ব্যাট করতে পারে কিন্তু অত ভালো বল করতে পারে না। আবার জসপ্রীত বুমরা এত ভালো বল করতে পারে যে অত ভালো বল ব্যাট করতে পারে। তাই বিরাট কোহলির যে উইক পয়েন্টটা আছে কিনা বোলিং, সেটা রিকভার করে দেয় কিনা জসপ্রীত বুমরা, আর বুমরার যে উইক পয়েন্ট হচ্ছে ব্যাটিং, সেটা রিকভার করে দেয় কিনা বিরাট কোহলি। তবে একটা টিম জেতে। তো এখানেও আমরা একটা টিম ওয়ার্ক করছি, আমাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন দরকার আছে, প্রত্যেকের কিছু না কিছু সংযোগ দরকার আছে, এর সঙ্গে আমাদের কাজের এফোর্টস দিতে হবে, কিছু না কিছু আমাদের এর সঙ্গে
আপনাকে কন্ট্রিবিউট করতেই হবে, তবেই আমরা এই ম্যাচটা উইন করব, তবেই আমরা এই যে পরিকল্পনা নিয়েছি, যে উদ্দেশ্যে প্রোগ্রামকে ডিজাইন করছি সেটা আমরা সাকসেস করব, রাইট? তো আসুন আমরা যে টেকনোলজিটাকে ইয়ে করছি, সেই টেকনোলজির নাম হচ্ছে জুম টেকনোলজি। জুমে আমরা প্রথমত বলেছি, দেখুন আমি অনেকে দেখছি নামও লেখা নেই, দয়া করে আপনার নাম 1 2 5 6 মোবাইল নাম্বার, মডেল নাম্বার, আপনি অ্যাজ এ রয়্যালটি অ্যাচিভমেন্ট পেতে চাইছেন, আপনার নাম, মোবাইল, মডেল নাম্বার, আপনি যেটা জানেন না শিখে নেন, কারণ আপনার টিম আপনাকে রোল মডেল বানাবে, আপনাকে ডুপ্লিকেশন করবে। তো মাথা রাখেন, আপনাকে সবার আগে ঠিক হতে হবে। তাই জুম টেকনোলজিকে আপনাকে ব্যবহার করা শিখতে হবে, কিভাবে জুমকে ইউজ করতে হয়, কিভাবে এন্ট্রি নিতে হয়, কিভাবে নাম লিখতে হয়, কিভাবে আপনার সাউন্ডকে কানেক্ট করতে হয়, সমস্ত কিছু আপনাকে শিখতে হবে। কিভাবে ভিডিও অন করতে হয়, কখন ভিডিও অন করব, কখন ভিডিও অফ করব, কখন সাউন্ড অফ করব, মিউট করব, কখন আনমিউট করব, এটাকে আপনাকে জানতে হবে। এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা না জানি, তাহলে কিন্তু পরবর্তীকালে এই প্রোগ্রামে অনেক প্রবলেম শুরু হবে। তাই বলবো এই জিনিসগুলো আমরা জানি ওয়েল অ্যান্ড গুড, যারা জানি না তারা শিখে নেবো। এর পরবর্তী প্রোগ্রামে যারা আমরা নাম লিখতে পারছি না বা যারা পারি না, যারা পারি তাদেরকে আমরা শিখিয়ে দেবো যে এইভাবে নামটা লিখতে হয়, এইভাবে নাম লিখে এন্ট্রি নিতে হয়, রাইট? আপনার নাম, আপনার পরিচয়, সেইভাবে আপনি এই প্রোগ্রামে এন্ট্রি নেবেন। তাই আপনার যেটা হওয়া দরকার সেটা হচ্ছে, না আবার বলি, প্রপার ড্রেস কোডে আসবেন। আমি যেভাবে দেখুন একদম ক্যামেরার সঙ্গে নিয়ে বডি সমান করে বসেছি, ঠিক এইভাবে বসবেন। ব্যাকগ্রাউন্ডটা কোনো একটা দিক থাকবে যেখানে পেছন থেকে কেউ যাতায়াত করতে না পারে, এরকম একটা দিকে আসবেন, রাইট? এমন না, দেখুন আমি যদি এইভাবে ক্যামেরাটা নেই, কেমন লাগছে আমাকে? আপনি আমাকে পুরো দেখতে পাচ্ছেন, যদি আমি এইভাবে নেই কেমন লাগছে? তো মাথা রেখে দেন, একটা সিস্টেম এমন ভাবে আনবো যে যাতে আপনি একদম রাইট, আপনার বডিটা আপনার পুরো ফুল বডিটা যাতে আপনাকে ঠিক মতো দেখা যায়। কারণ এটা আপনি শুধু দেখছেন না, এই টোটাল মিটিং এ যারা বসে আছেন প্রত্যেকটা মানুষ আপনাকে দেখছে, আপনি শুয়ে আছেন কি খাচ্ছেন কি ঘুমাচ্ছেন কি করছেন সবাই দেখতে পাচ্ছেন। এবং প্রত্যেকে বলবো, দেখুন আমি অনেককেই চেক করছিলাম, আমি আমার কিছু লোকের নামও লিখেছি যারা দেখছিলাম যে ভিডিও অন, ভিডিও মুডে নেই, অফ ভিডিও রেখেছে। কারণ তো এই জিনিসগুলো প্লিজ দয়া করে করবেন। তো এই জুমটাকে ইউজ করা শিখুন, এবং জুম আমাদের প্রতিদিন, জুম ছাড়া কোনো ভাবাই যাবে না। জুম এমন একটা টেকনোলজি, জুমকে বন্ধুত্ব করে নেয়, মাথা রাখতে হবে। আরসি বিজনেসে যদি মনে করেন আমি আগামী দিনে রয়্যালটি টেকনিক্যাল হতে চাই, সারা ভারতবর্ষে বিজনেস করতে চাই, জুমকে বন্ধুত্ব করা শিখুন। এবং শুধু তাই নয়, এই জুমকে শুধু নিজে ব্যবহার করা শিখবেন না তা বলবো না, শুধু পরবর্তীকালে আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, আপনার যত কলিগ সার্কেল আছে সবাইকে জুমকে ডাউনলোড করান। দুটো ফায়দা হবে, অন্যভাবে চলে আসুন। জুমকে ডাউনলোড করে দিলে কি হবে না কি, এই যে আত্মীয়তা রিলেশন, এই আত্মীয়তা রিলেশন, এই যে ফেস টু ফেস দেখা হবে, কথা হবে, এই রিলেশনটা আরো ডিপ হবে। এবং পরবর্তীকালে যদি তাকে মনে হয় আরসিএম এর সাবজেক্টে নিয়ে আসবো, অবভিয়াসলি জুমটা ডাউনলোড করা তার একটা উদ্দেশ্য। জুমটা ডাউনলোড করে শিখিয়ে দিচ্ছি মানে পরবর্তী তাকে আরসিএম এর প্রোগ্রামেও নিয়ে আসবো এই জুম থেকে শিখিয়ে। অর্থাৎ প্রথমে রিলেশন বিল্ড করলাম, কিভাবে আত্মীয়তা বা বন্ধু বান্ধব বা কিভাবে কথাবার্তা বলবো, গল্প গুজব করবো সেই সূত্র ধরে, কিন্তু পরবর্তীকালে সেই সাবজেক্টে সেই জুমকে অ্যাপ্লাই করে আবার আমরা বিজনেসে তাকে নিয়ে আসার একটা প্রস্তাব দিতে পারি। সুতরাং জুম নট অনলি আপনার বিজনেসের ডিস্ট্রিবিউটারদের শিখাবেন, জুম আপনার আত্মীয় স্বজনকে শিখাবেন, জুম আপনার বন্ধু বান্ধবকে শিখাবেন, জুম আপনার কলিগ সার্কেল শিখাবেন, জুম আপনার পরিচিত সমস্ত ব্যক্তিকে ডাউনলোড করে কিভাবে এন্ট্রি নিতে হয় প্রত্যেকটা মানুষকে আপনি শিখিয়ে দেন। এই আপনার কাছে সময় নাম্বার 1। নাম্বার 2, প্রতি সপ্তাহে মিনিমাম আপনার টার্গেট হওয়া উচিত, আপনার টার্গেট হলো 4টে লোককে কমসে কম আপনি জুম কিভাবে এন্ট্রি নিতে হয়, জুমে কিভাবে এন্ট্রি নিতে হয়, 4টে লোককে আপনি জুমে এন্ট্রি দেওয়া শেখাবেন, এন্ট্রি করা শেখাবেন। কিভাবে নাম লিখতে হয়, কোথায় আইডি দিতে হয়, কোথায় পাসওয়ার্ড দিতে হয়, কোথায় নাম লিখতে হয়, কিভাবে মিউট আনমিউট করতে হয়, আর কিভাবে ভিডিও অন অফ করতে হয়, কখন ভিডিও অফ করবে, কখন মিউট আনমিউট করে কথা বলবে, কোন সময় করা উচিত, রাইট? এই সমস্ত বিষয়টা আমরা
বেশি কাজ করবো না, 4টে লোককে আমরা শেখাবো এই সপ্তাহে। আপনার থার্ড টাস্ক, তৃতীয় কাজ। আমার মনে হয় না এমন কিছু বিরাট কিছু কাজ আপনাকে দেওয়া হলো, 4টে লোককে আপনি অনায়াসে এই জুম টেকনোলজি ব্যবহার করা আপনি শেখাতেই পারেন। এটা আপনার তৃতীয় নম্বর কাজ। এই 3টে কাজ অবভিয়াসলি করে আপনি পারফেক্টলি ওটাকে করে আপনি পরের সপ্তাহে আসবেন। আসলে পরের সপ্তাহে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ দয়া করে আপনাদের ডিসিপ্লিন মেনটেন করুন, ড্রেস কোড মেনটেন করুন, টাইমলি আসুন। এবং আমি এটাও দেখছি যে যারা দেখছিলাম 160টার কাছে রেজিস্ট্রেশন হয়েছে, কিন্তু এসছে 125টা কি 28টা ডিস্ট্রিবিউটার এসছে, ইয়ানি 30টার কাছে ডিস্ট্রিবিউটার আসেনি। তার মানে প্রথমেই তারা ডিসিপ্লিন মেনটেন করলো না, প্রথমেই তারা তাদের কমিটমেন্ট মেনটেন করলো না। সো ফার্স্ট টাইম হলো, দ্বিতীয় টাইমে যদি সেম ঘটনা ঘটে তাহলে কিন্তু পরবর্তীকালে আমরা একটা জিনিস পরিষ্কার বলে দিয়েছি, কিছু ডিসিপ্লিন আমরা এই গ্রুপের জন্য মেনটেন করব, যে দুবার যদি কোনো ডিস্ট্রিবিউটার তার ডিসিপ্লিন মেনটেন করে, মেনটেন না করে, তাহলে কিন্তু হতে পারে তাকে রিমুভ করা যেতে পারে। এটা একটা এই গ্রুপের একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। ইভেন কি আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কন্ডিশন একটা বলেছিলাম যে ডিসপ্লে ওয়াল কিন্তু ম্যান্ডেটারি এবং 2500 বিবি ম্যান্ডেটারি। এই মাসে আপনাকে ছাড় দেওয়া আছে, সামনের মাসের মধ্যে কিন্তু 30শে জুনের মধ্যে আপনাকে সেটা কমপ্লিট করতে হবে। ডিসপ্লে ওয়াল অ্যান্ড 2500 বিবি কিন্তু মিনিমাম, আপনার মিনিমাম টার্গেট, ম্যাক্সিমামের নো লিমিটেশন, এটা কমপ্লিট আপনাকে থাকতেই হবে। কারণ একটু জিনিস মাথায় রেখে দেন, রয়্যালটির মতো পজিশন যেতে চাই, অথচ দুনিয়াতে একটা রুলস চলে গিভ অ্যান্ড টেক, কিছু না দিলে কিছু পাওয়া যায় না। তো গিভ আপনাকে দিতে হবে, দেন টেক, তবেই আপনি এখান থেকে পাবেন। তো সুতরাং এই সামান্যতম কাজটাকে আপনাকে কিন্তু করতেই হবে। এই কাজটুকু না করলে আপনার ডুপ্লিকেশন কখনোই কাজটা হবে না। আর আপনার ডুপ্লিকেশন যদি না হয় তাহলে আপনার বিজনেসে কিন্তু গ্রোথ ডেভেলপ হবে না। কারণ আলটিমেটলি ভিড় বাড়িয়ে লাভ নেই। আমার আপলাইন একটা জিনিস বলে, ডোন্ট ওয়ার্ক ফর কোয়ান্টিটি, অনলি ওয়ার্ক ফর কোয়ালিটি। ভিড় মত বাড়াও, কোয়ালিটি লোগों का সংখ্যা বাড়াও। তো আমি 1000 লোকের টিম তৈরি করেছি, সবাই 200-500 কেনে, আপনার বিজনেস ভলিউম ক্যালকুলেশন করুন। আর আপনি 500 লোকের টিম তৈরি করেছেন, আর তারা যদি প্রত্যেক 2500 বিবি করেন, আপনার হিসাব করে দেখুন আপনি এই বিজনেসে টেকনিক্যাল অ্যাচিভার হয়ে যেতে পারেন। তো সুতরাং কোয়ালিটি লোক হোক, এক অল্প লোক হোক, কিন্তু তারা কোয়ালিটি লোক হোক যারা কিনা ভলিউম দেবে। কারণ আমাদের বিজনেসে লোক বাড়িয়ে কাজ নেই, আমাদের ভলিউম বাড়াতে হবে। আর ভলিউম বাড়াতে গেলে আমাদের এই প্রোডাক্টের যে পার্সোনাল ভলিউম, এটা প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি বাড়াতেই হবে। এবং যত বেশি এই ভলিউম বাড়িয়ে আপনি আপনার টিমকে এই প্রোগ্রামে সামিল করতে পারবেন, মাথা রাখবেন, তত বেশি সিকিউর জায়গায় আপনার বিজনেস এবং ইনকাম আপনার সেই জায়গায় যেতে পারে, এবং রয়্যালটি এবং পজিশন আপনি তাড়াতাড়ি পৌঁছাতে পারেন। তো এই দুটো কন্ডিশন আরো আপনাকে মানতে হবে। এটা এ মাস আপনাকে ছাড়, সামনের মাসে 30 তারিখের মধ্যে আপনাকে কিন্তু এটাকে মেনটেন করতেই হবে। তো আর আমি দীর্ঘায়ু করবো না, আমাদের প্রোগ্রাম অলরেডি 9:40 হয়ে গেছে। আমি শুধু একটা জিনিসই বলবো যে এই কাজগুলোকে আপনারা মেনটেন করুন এবং সিরিয়াসলি বিষয়টাকে ভাবুন এবং পজিটিভলি কাজটাকে শুরু করুন, এবং যে কাজগুলো বলা হয়েছিল সেই কাজগুলো করে আনবেন সিরিয়াসলি। তো বাকি আমাদের মধ্যে বিনিময়ে স্যার আছেন, যদি স্যার কিছু বলেন একবার স্যারকে ইনভাইট করুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজকে ইয়েস স্যার, আজকে আমাদের প্রোগ্রামে প্রথম, এবং আমরা খুব সহজ করে খুব ছোট ছোট জিনিস আমরা হোম টাস্ক দিয়েছি, সেগুলো আপনারা সবাই মেনটেন করবেন। এবং আমি আগের দিন যেটা আপনাদেরকে বলেছিলাম কি যে মোবাইল ফোনকে চওড়া করে বসাবেন, অনেকে দেখলাম আজকে বসিয়েছেন, আবার অনেকে ভিডিও অফ করেছেন। এই জিনিসগুলো একটুখানি মাথায় রাখবেন। এবং আমরা যখন রয়্যালটি মিশনের প্রোগ্রাম ডিজাইন করেছিলাম তখন আমাদের একটা টার্গেট ছিল কি যে আমরা ম্যাক্সিমাম 20-25 জন লোককে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করব। কিন্তু পরবর্তীকালে যখন দেখলাম অনেক মানুষের আগ্রহ, অনেক মানুষের উৎসাহ দিয়ে এটা প্রায় 130-40 জন লোক, প্রায় আরো বেশি লোক পার্টিসিপেন্ট হয়ে গেছে। তো সুতরাং তাদের আগ্রহ আছে, কিন্তু সেই আগ্রহটা যদি ডিসিপ্লিনের সঙ্গে মেনটেন করে চলা যায় তাহলে পরে অবশ্যই তাদের অ্যাচিভমেন্ট আসবে। আমি চাইবো সবাই সেটা করবেন, এবং যারা সিনিয়র আপলাইনরা এই গ্রুপের মধ্যে যাদেরকে জুড়েছেন তাদের সঙ্গে আরো একবার কাউন্সিলিং করবেন, করে তাদেরকে বলুন কি যে সবাই মিলে যেন সিস্টেমেটিক ওয়েতে আমরা চলি, তাহলে পরে আমাদের সবার রয়্যালটি অ্যাচিভমেন্ট আসবে। আর আজকে প্রোগ্রাম আমরা আজকে এখানেই শেষ করব। থ্যাংক ইউ। জয় RCM। থ্যাংক ইউ।